উপদেষ্টার সঙ্গে আজ বৈঠকে বসছে বিএনপি। ভোটের সময় নিয়ে হবে আলোচনা। বর্তমান পরিস্থিতিতে নির্বাচন হলে ইলেকশন জেনোসাইডের শঙ্কা জামায়াতের। 13 বছরেও আলোর মুখ দেখেনি সাগর রুনি হত্যা মামলা। 115 বার পিছিয়েছে তদন্ত প্রতিবেদন জমার তারিখ। শিগগিরই রহস্য উদ্ঘাটন হবে আশা পিবিআই প্রধানের। শুল্ক বাড়ানোয় অস্থির ফলের বাজার। নাগালের বাইরে আপেল, কমলা, আঙুর কেজিতে দাম বেড়েছে 90 টাকা পর্যন্ত। রমজানে আরও চড়া হওয়ার শঙ্কা ক্রেতা বিক্রেতার। ভোরের সময় সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে নির্বাচনের সময় নিয়ে আলোচনা করবে বিএনপি। রোববার ইসির সঙ্গে মত বিনিময় শেষে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান আরও জানান, সংস্কার কমিশনের প্রস্তাব সুষ্ঠু নির্বাচনের অন্তরায় হলে বাধা দেওয়া হবে। এদিকে যুক্তরাষ্ট্র থেকে ফিরে দলটির মহাসচিব বলেন, শেখ হাসিনার পাতা ফাঁদে পা দেওয়া যাবে না। সবাইকে সতর্ক হয়ে ধীরে পদক্ষেপ নিতে হবে। এ সময় অপারেশন ডেভিল হান্টকে স্বাগত জানান মির্জা ফখরুল। অন্য নেতারা জানান, দেশে কোনো অশান্তি সৃষ্টি করতে দেবে না বিএনপি। আগামী জাতীয় নির্বাচন নিয়ে কমিশন কি করছে, প্রস্তুতি বা কতটুকু, এসব বিষয় জানতে রোববার বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে যান বিএনপির 3 শীর্ষ নেতা। মতবিনিময় করেন নির্বাচন কমিশনারদের সঙ্গে। পরে গণমাধ্যমে কথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। জানান, ভোটার তালিকা নিয়ে আলোচনা হলেও নির্বাচন কবে হবে তা নিয়ে কোনো কথা হয়নি। সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে এ বিষয়ে আলোচনা হবে। যেহেতু এই নির্বাচন ঘোষণার দায়িত্ব এখন সরকারের, তারিখ ঘোষণার বা করার, মানে কখন হবে এটা বলা, তারপরে শিডিউল ঘোষণা তো তারাই করবে, নির্বাচন কমিশন করবে। প্রধান উপদেষ্টার সঙ্গে আমাদের একটা আলোচনা আছে, আমরা সেখানে প্রসঙ্গ নিয়ে আলোচনা করব। একই দিনে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বলেন, সংস্কারের নামে নির্বাচনে কালক্ষেপণ মেনে নেবে না দেশের জনগণ। সময় মতো যৌক্তিক টাইমে নির্বাচনটা দেন, সবাই অদৃশ্য শক্তিগুলিকে দৃশ্যমান করতে হবে আমাদের ভাবনা। তারপরে আরেকটা ধাক্কা দিতে হবে। রাষ্ট্র মেরামতের 31 দফা প্রস্তাবনা তুলে ধরে নগরীর সেগুনবাগিচা হাই স্কুল মাঠে শাহবাগ থানা বিএনপির কর্মশালায় যোগ দেন বিএনপি নেতা মির্জা আব্বাস। ভরাডুবির ভয়ে অনেকে নির্বাচন চায় না মন্তব্য করে তিনি বলেন, দেশে কোনো অশান্তি সৃষ্টি করতে দেবে না বিএনপি। আমরা এত বছর আন্দোলন করেছি কি জন্য ভাই? ভোটের অধিকারের জন্য। আজকে সেই সম্বন্ধে কথা বলা যাবে না। বোঝা যায় নির্বাচন হলে আপনাদের অনেকের ভরাডুবি হবে, সেই ভয়ে আপনারা নির্বাচনে যেতে চান না। কোনো না কোনো জায়গা থেকে বাতাস দেওয়া হচ্ছে যাতে দেশটা একটা অস্বস্তিকর অবস্থার মধ্যে থাকে। কোন অবস্থাতে বিএনপি বাংলাদেশকে অস্থিতিশীল হতে দেবে না। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় শেখ হাসিনার ফাঁদে পা না দিতে দেশবাসীকে আহ্বান জানান মির্জা ফখরুল। স্বাগত জানান অপারেশন ডেভিল হান্টকে। ডেভিল তো একমাত্র অপারেশন ডেভিল হান্ট, আমরা ফ্যাসিস্ট সরকারকেই জানি। এতদিন একটা বোধোদয় হয়েছে, সেই জন্য ধন্যবাদ জানাচ্ছি। হাসিনার পাতা ফাঁদে আমরা যেন পা না দিই। আজকে দেশে স্থিতিশীলতা বিনষ্ট হচ্ছে, অস্থিরতা সৃষ্টি হচ্ছে। এর জন্যে সম্পূর্ণভাবে হাসিনার যে ফ্যাসিস্ট যে রেজিম ছিল, সেই রেজিমই তার জন্য দায়ী। ছাত্র জনতার অভ্যুত্থানে অর্জিত সফলতা ধরে রাখতে খারাপ পদক্ষেপ না নেয়ার আহ্বান জানান বিএনপি নেতারা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। বর্তমান পরিস্থিতিতে ভোট হলে ইলেকশন জেনোসাইড হওয়ার শঙ্কা প্রকাশ করে অত্যাবশ্যকীয় সংস্কার করেই ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। রোববার বিকেলে সিলেটে মুসলিম সাহিত্য সংসদের আয়োজনে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে তিনি আরও বলেন, দেশে এখনও ফ্যাসিস্টের দোসররা ঘাপটি মেরে রয়েছে। তাদের নির্মূল করতেই ডেভিল হান্টের মতো অভিযান বেশি করে চালানো উচিত। পরে শতাধিক শিক্ষার্থীর হাতে বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেন জামায়াত আমির। নির্বাচন তো আমরা সবাই চাই, পরিস্থিতি সৃষ্টি তো করতেই হবে। তবে এর আগে আমরা দুটো জিনিস চেয়েছি। একটা হচ্ছে
কিছু বেসিক রিফর্ম বা সংস্কার, মৌলিক কিছু সংস্কার করতে হবে, না করলে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না। এই অবস্থায় যদি একটা নির্বাচন দেওয়া হয়, এটা নির্বাচনের জেনোসাইড, নির্বাচন গণহত্যা হবে। আমরা এটা চাই না। আমরা চাই গণহত্যার পরে একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করে তারপরে নির্বাচন দেওয়া। রিয়েলি ডেভিল তো আছেই সমাজে, সেই ডেভিল হান্ট যদি হয় 18 কোটি মানুষ, সশস্ত্র বাহিনী সহ যারা যৌথ বাহিনীর এই অভিযান পরিচালনা করবেন তাদের জন্য দোয়া করবে এবং তাদের সাথে থাকবে। আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত দেখতে চায় জাতীয় নাগরিক কমিটি। রোববার বাংলা মোটরের সংগঠনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেছেন মুখ্য সংগঠক সার্জিস আলম। এদিন 30টি দেশের 75 জনকে নিয়ে জাতীয় নাগরিক কমিটির ডায়াসপোরা কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। সার্জিস আলম বলেন, যখন দেশে বাংলা ব্লকেট কর্মসূচি পালন হচ্ছিল তখন প্রবাসী যোদ্ধারা রেমিটেন্স শাটডাউন কর্মসূচি পালন করেছেন। তাদের প্রতি আজীবন কৃতজ্ঞ থাকবে দেশবাসী। এখন দেশে রয়েছে তারা তাদের জায়গা থেকে এই বিষয় 24 অভ্যুত্থান পরবর্তী সময়ে যে নির্বাচনটি হবে, আমরা অবশ্যই জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে সেই নির্বাচনে আমাদের সকল প্রবাসী ভাইদের ভোটাধিকার আমরা নিশ্চিত দেখতে চাই। এবং আমরা আমাদের জায়গা থেকে অনেক প্রবাসী ভাই রয়েছেন যারা দীর্ঘ সময় দেশের বাইরে বিভিন্ন সময়ে কাজ করেছেন, দেশকে সাপোর্ট করেছেন। তাদের মধ্য থেকে আমরা অবশ্যই একাধিক মানুষকে চাই যারা সংসদে গিয়ে পলিসি মেকিং এ কাজ করবেন। কোনো দলের পক্ষে বিপক্ষে নয়, সবাইকে সঙ্গে নিয়ে নির্বাচন কমিশন নিরপেক্ষ থাকতে চায় বলে জানিয়েছেন সিইসি এএমএম নাসির উদ্দিন। রাজনৈতিক নিয়ন্ত্রণের কারণে ইসির বদনাম হওয়ায় সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখার আহ্বান তার। গ্রহণযোগ্যতা আর নিরপেক্ষতার ক্ষেত্রে প্রধান রাজনৈতিক দলগুলোর কাছে গত 15 বছরে বরাবরই প্রশ্নবিদ্ধ হয়েছে নির্বাচন কমিশন। রোববার আগারগাঁও নির্বাচন ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার বললেন, ইসির বিরুদ্ধে এমন অভিযোগ কমিশন প্রধান হিসেবে তার গায়ে লাগে। প্রশ্ন রাখেন, দেশে কি শুধু নির্বাচন কমিশনই নষ্ট হয়ে গেছে? ইলেকশন কমিশনকে যখন কেউ সমালোচনা করে, এখন আমার গায়ে তীরের মতো লাগে, বিকজ আই ওন দিস অর্গানাইজেশন। রাজনৈতিক নিয়ন্ত্রণ অন দ্য ইলেকশন কমিশন, এটা আমার কাছে খুব বড় কারণ মনে হয়েছে অতীতে। এটার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। পরিবর্তিত পরিস্থিতিতে সিইসি বললেন, বর্তমান কমিশন রাজনীতিতে জড়াবে না, তাদের যে দায়িত্ব সেভাবেই কাজ করবেন। আমরা ইলেকশন কমিশনে যারা আছি রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে দাঁড়াতে চাই না, আমরা নিরপেক্ষ থাকতে চাই। নির্বাচন কমিশন বিটের সংগঠন আরএফইডি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন সিইসি। বক্তব্যে সবার সহযোগিতা কামনা করে নাসির উদ্দিন বলেন, ইসির একার পক্ষে নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করা সম্ভব নয়। আপনারা আমাদেরকে সাহায্য করবেন। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। সিরাজগঞ্জ 6 আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামকে আটক করা হয়েছে। গাজীপুরের শ্রীপুরের মাটির মসজিদ এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়। রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সদস্যকে সঙ্গে নিয়ে অপারেশন ডেভিল হান্টে নামে শ্রীপুর থানা পুলিশ। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে 5তলা ভবনের 4র্থ তলায় তল্লাশি চালানো হয়। পরে সেখান থেকে সিরাজগঞ্জ 6 আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামকে আটক করে পুলিশ। দীর্ঘ 2 মাস ধরে ভবনটিতে চয়ন ইসলাম অবস্থান করেছিলেন বলে জানা গেছে। শয়তান যতদিন থাকবে ততদিন অপারেশন ডেভিল হান্ট চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, যারাই দেশকে অস্থিতিশীল করবে তাদেরকেই গ্রেফতার করা হবে। স্বরাষ্ট্র সচিব জানিয়েছেন, জামিনে মুক্ত অপরাধীদের দিকেও নজর রয়েছে সরকারের। এদিকে অপারেশন ডেভিল হান্টে সন্ধ্যা পর্যন্ত গাজীপুর সহ সারা দেশে 1308 জনকে গ্রেফতার করা হয়েছে। স্বরাষ্ট্র সচিব বলেন, দেশ স্থিতিশীল রাখতে সংশ্লিষ্ট সব সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে। সামনে আরো পদক্ষেপ আসবে বলেও জানান তিনি। দেশে স্টেবল অবস্থাকে আনস্টেবল করার চেষ্টা করা হচ্ছে, সেটাকে আমরা নিউট্রালাইজ করব। এর জন্য আইন অনেক পন্থায় যে ব্যবস্থা নেওয়া দরকার সেগুলো নেব আমরা ইনশাআল্লাহ। এদিকে সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, যারা দেশকে অস্থিতিশীল করবে অপারেশন ডেভিল হান্টে তাদের আটক করা হবে। যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, এই ক্ষেত্রে যারা আইন অমান্য করে, দুষ্কৃতিকারী এবং সন্ত্রাসী, তারা এইটার টার্গেট। ডেভিল যতদিন পর্যন্ত শেষ না হবে ততদিন পর্যন্ত অপারেশন চলবে। এছাড়া শনিবার রাতে পুলিশের 5 কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। 5 জন পুলিশ কর্মকর্তা, এটা তো আপনারা সবাই জানেন। যাদের আইনের আওতায় নেওয়া আনা হয় নাই তাদেরও খুব তাড়াতাড়ি।
প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের কয়েকজন সদস্য। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন তারা। এ সময় জুলাই গণহত্যার বিচার, জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর গঠন, আহত ও শহীদদের রাষ্ট্রীয় সম্মাননা ও স্বীকৃতি দেওয়া সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টা শহীদ পরিবারের প্রত্যাশার কথা শোনেন। সরকারের চলমান কার্যক্রম তুলে ধরার পাশাপাশি আহত ও শহীদদের নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন ডক্টর ইউনূস। এ সময় অন্যান্যদের মধ্যে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম, জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম উপস্থিত ছিলেন। তেরো বছরের সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ পিছিয়েছে 115 বার। তদন্ত সংস্থা বদল হয়েছে 4 বার। সবশেষ পিবিআই প্রধানকে আহ্বায়ক করে গঠিত হয়েছে উচ্চ ক্ষমতার টাস্কফোর্স। এবার হত্যা রহস্য উদ্ঘাটনে আশাবাদী পিবিআই প্রধান ও বাদী পক্ষের আইনজীবী। তবে আশার বাণী শুনতে শুনতে ক্লান্ত পরিবারের সদস্যরা চান ন্যায় বিচার। তদন্তের গতি প্রকৃতি জানার চেষ্টা করেছেন আমান নবী। দেখে আসব রিপোর্টটি। 2012 সালের 11 ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহরুন রুনি। থানা, ডিবি ও র্যাবের তদন্তেও ভেদ হয়নি রহস্য। উল্টো এক যুগ ধরে তদন্ত করেও প্রতিবেদন জমা দিতে ব্যর্থ র্যাব। আদালতের রিপোর্ট জমা দিতে তারিখ পড়েছে রেকর্ড 115 বার। র্যাবের তদন্তে উঠে আসা সন্দিগ্ধ দুজন ঘাতকের ডিএনএ স্যাম্পল ম্যাচিংয়ে বিগত সরকারের অনীহা নিয়েও আছে নানা প্রশ্ন। আমরা বলেছিলাম আদালতের কাছে যে গভর্নমেন্টকে বলা হোক গুগলের কাছে যে ওই সময় ওই রাতের বেলা ওখানে কারা কারা গিয়েছে সেই স্যাটেলাইট ইমেজটা যদি পাওয়া যায়, ভিডিও ইমেজ, তাহলে সেখান থেকে হয়তো আইডেন্টিফাই করা যাবে কারা কারা ও বাসায় ঢুকেছে। তখন হয়তো ডিএনএ টেস্টটা করার সুবিধা হবে। কিন্তু আমি যখন আবেদন করলাম সেখানে সরকারের অ্যাটর্নি জেনারেল অফিস কিন্তু আবেদনটার বিরোধিতা করেছে এবং এই কারণে আমার কাছে মনে হয়েছে যে এটার পিছনে কোনো একটা রহস্য আছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর উচ্চ আদালতের আদেশে সাগর রুনি হত্যা মামলার তদন্তে গেল নভেম্বর থেকে পিবিআই প্রধানের নেতৃত্বে কাজ করছে টাস্কফোর্স। 3 মাসে কতদূর এগিয়েছে তদন্ত? এই যে 12 বছর যে তদন্ত করা হয়েছে, 12 বছর তদন্তে কি পাইছিল আবার প্রথম থেকে এটাকে রিভিউ করতে হইতেছে। যারা অতীতে ইন্টারভিউ দিছিল তাদেরকে বক্তব্য নেওয়া হচ্ছে। 6 মাসের মধ্যে কি এটা সম্পন্ন হবে আশা করি। বাদীর আইনজীবী বলছেন অন্তর্বর্তী সরকারের আন্তরিকতার ঘাটতি নেই, তবে দীর্ঘ সময় অতিবাহিত হওয়ায় মামলাটির অনেক আলামত খুঁজে পাওয়া মুশকিল হবে। 4 এপ্রিল পর্যন্ত সময় আছে, এর মধ্যে একটা উল্লেখযোগ্য অগ্রগতি হবে এবং এই ব্যাপারে যে সমস্ত দক্ষ অফিসারদেরকে ইনভলভ করা হয়েছে তাদের তদন্তের ক্ষেত্রে খুব ভালো ট্র্যাক রেকর্ড আছে। সরকারের আন্তরিকতার আর কোনো অভাব নেই, কিন্তু বাকিটা নির্ভর করছে টেকনিক্যাল কিছু এভিডেন্স আছে, ডিএনএ টেস্ট সহ, সেগুলো নিয়ে পর্যালোচনা করছে। পিবিআই অফিসাররা আমাদের সঙ্গে কথা বলছেন। আমরা আশা করি তারা সাকসেসফুলি কিছু একটা বের করতে পারবে। একটাই শুধু এখানে চ্যালেঞ্জিং বিষয় আছে, যেহেতু ঘটনা অনেক দিন পার হয়ে গেছে সেই জন্য এভিডেন্স সংরক্ষণ করার ক্ষেত্রে অনেক এভিডেন্সই হয়তো ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে। মামলার বাদী ও রুনির ভাই বলছেন কোনো অবস্থায় ঘাতকদের রক্ষা করার চেষ্টা সফল হতে দেওয়া হবে না। ধামাচাপা দেওয়ার চেষ্টা আমার মনে হয় না সফল হবে বা আমরা মেনে নিব। হ্যাঁ, কিন্তু যখন যারা তদন্ত সংস্থার সাথে ছিলেন, যারা এই তদন্তের সাথে খুব ভালোভাবে সম্পৃক্ত ছিলেন, তাদের তো অবশ্যই জিজ্ঞাসাবাদ করা উচিত বলে আমি মনে করি, কারণ তারা, আমার ধারণা, তারা অনেক কিছু জানে। আমাদের কাছে আসলে হোপফুল হওয়ার কিছু নাই যতক্ষণ পর্যন্ত আমি রেজাল্ট না পাবো। আমরা আশা তো সারা জীবনই করবো যেটার বিচার আমরা হবে। হ্যাঁ, আবার আমরা আসলে তো দেখেছি কিভাবে একদম চোখের সামনে কি একটা জিনিসকে কিভাবে ধামাচাপা দেওয়া হয়। এই মামলায় গ্রেপ্তার মেহরুন রুনির বন্ধু তানভীর রহমান সহ 8 আসামির কেউই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি। 13 বছরে এই ক্লুলেস ডাবল মার্ডারের অবশিষ্ট আলামতের অনেক কিছুই আগের মতো নেই। টাস্কফোর্সকে বেঁধে দেওয়ার সময় শেষ হতে হতে দেখা যাবে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আরও কয়েক দফা পিছিয়ে গেছে। তবুও পিবিআইয়ের কাছে বিচার প্রার্থীদের প্রত্যাশা একটি সুষ্ঠু তদন্ত প্রতিবেদন। আমান নবী, সময় সংবাদ, ঢাকা। ব্যাংক লুটপাটে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। রোববার বিকেলে সংবাদ সম্মেলনে কথা জানান প্রেস সচিব। জানান এরই মধ্যে অর্থ পাচারে জড়িত শেখ হাসিনার ঘনিষ্ঠ 12 জনকে চিহ্নিত করা হয়েছে। বিদেশ থেকে টাকা ফেরাতে চলছে জোর তৎপরতা। প্রেস সচিব আরও জানান আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে সব বাহিনীর সমন্বয়ে সেন্ট্রাল কমান্ড সেন্টার চালু হয়েছে।
রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন। এতে উঠে আসে আইন শৃঙ্খলা পরিস্থিতি, অর্থনীতি, অন্তর্বর্তী সরকারের কার্যক্রম ও সমসাময়িক নানা প্রসঙ্গ। প্রেস সচিব জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে দ্রুত ব্যবস্থা নিতে উদ্যোগ নিয়েছে সরকার। এরই মধ্যে সব বাহিনীর সমন্বয়ে কেন্দ্রীয় কমান্ড সেন্টারের কার্যক্রম শুরু হয়েছে, যা দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাবে বলে আশা তার। আশা করছি যে এর ফলে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে এবং খুব কুইক রেসপন্স করা যাবে। পুরো জায়গায় যদি দেখা যায় যে কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার একটা আশঙ্কা হচ্ছে, সেখানে এই কুইক রেসপন্স করবেন তারা। অর্থ পাচারে জড়িত শেখ হাসিনার ঘনিষ্ঠ 12 জনকে চিহ্নিত করার কথা জানিয়ে প্রেস সচিব জানান, ব্যাংক লুটকারীদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। প্রফেসর ইউনূস বলেছেন, যারা যারা এই যে ব্যাংক ডাকাতির সাথে জড়িত, যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে, তাদেরকে খুব দ্রুত আইনের আওতায় আনার কথা বলেছেন। 12টি যারা অলিগার্ক বা বড় যারা এই ব্যাংকিং সিস্টেমের থেকে লুটপাটের সাথে যারা জড়িত বা বিদেশে টাকা নিয়ে গেছেন, এদেরকে আইডেন্টিফাই করা হয়েছে। এরা কিভাবে টাকা নিয়েছেন সেটার ট্রেলটা আমরা দেখছি। এটার একটা ইস্টাবলিশ একটা সিস্টেম আছে কিভাবে টাকাটা আনা যায়। গত 6 মাসে প্রবাসী আয় ও অর্থনৈতিক প্রবৃদ্ধি বেড়েছে জানিয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, রমজানে খাদ্য ঘাটতির কোনো শঙ্কা নেই। ইকোনমি ঘুরে দাঁড়িয়েছে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। ভারতীয় কোম্পানিকে অবৈধভাবে প্রাথমিকের 2 কোটি পাঠ্য বই ছাপানোর অভিযোগের সত্যতা যাচাইয়ে এনসিটিবিতে অভিযান চালিয়েছে দুদক। অনিয়মে জড়িতদের খুঁজে বের করা হবে জানিয়েছেন কর্মকর্তারা। এদিকে বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চুর পরিবারের বিরুদ্ধে মামলা করেছে দুদক। নিম্নমানের পাঠ্যপুস্তক ও অবৈধভাবে ভারতীয় কোম্পানিকে পাঠ্যপুস্তক ছাপানোর কাজ দেওয়ার অভিযোগের সত্যতার খোঁজে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবিতে অভিযান চালায় দুদক। সংস্থাটিতে আসা অভিযোগে বলা হচ্ছে, 2011 সাল থেকে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে প্রাথমিকের বই ছাপানোর কাজ শুরু হলে ভারত ও দক্ষিণ কোরিয়ার কয়েকটি ছাপাখানা দরপত্রে অংশ নেয়। পরে শুধু ভারতের কয়েকটি ছাপাখানা একচেটিয়া কাজ পায়। কলকাঠি নাড়েন এনসিটিবির সাবেক চেয়ারম্যান নারায়ণ চন্দ্র সাহা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 জন শিক্ষক সহ বেশ কয়েকজন। এমনকি 2017 সালে সর্বনিম্ন দরদাতা দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানকে কাজ না দিয়ে সরকারের উচ্চ মহলের ইশারায় 2 কোটি বই ছাপানোর কাজ যায় ভারতের হাতে। নিম্নমানের ছাপার মান নিয়ে বিভিন্ন সময় প্রশ্ন উঠলেও নিশ্চুপ ছিল বিগত আওয়ামী লীগ সরকার। দুদক বলছে, এসব অনিয়মের সঙ্গে কারা জড়িত কিংবা পরামর্শক হিসেবে কারা ছিল তা বের করতে চায় সংস্থাটি। দরপত্র যে টেন্ডার যে কমিটি হয়, এদের কোনো কারসাজির মাধ্যমে সেগুলো করা হয়েছে কিনা সেটা যাচাই আমরা এসেছি। এদিকে 187 কোটি টাকার অবৈধ সম্পদ ও 217 কোটি টাকার সম্পদ কানাডায় পাচারের অভিযোগে বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চু তার স্ত্রীর সম্পদের বিরুদ্ধে আলাদা 4 মামলা করেছে দুদক। 124 কোটি 93 লক্ষ টাকারও বেশি মূল্যের গাতোয়ায় বহির্ভূত সম্পদ অর্জন, দাখিলকৃত সম্পদ বিবরণীতে মিথ্যা তথ্য প্রদান এবং অসাধু উপায়ে উপার্জিত অর্থ কানাডায় পাচারের দায়ে একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। প্রশ্নের জবাবে সংস্থাটির মহাপরিচালক জানান, টিউলিপ সহ অন্য কারো মাধ্যমে বিদেশে টাকা পাচার হয়ে থাকলে সেই টাকা দেশে আনার উদ্যোগ নিয়েছে দুদক। এরই মধ্যে এসব বিষয়ে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা করার আশ্বাস দিয়েছে বলেও জানান তিনি। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের 25 জন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষিতে ভল্টে তল্লাশি চালিয়ে কিচ্ছু পায়নি দুদক। তবে সব লকার খুলতে কয়েকদিন সময় লাগবে বলে জানানো হয়। তল্লাশি শেষে সাংবাদিকদের কথা জানান দুদকের পরিচালক কাজী সাইমুজ্জামান। এ সময় অন্যান্য কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে তদন্ত কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তিনি। এছাড়া বাংলাদেশ ব্যাংকের কোনো কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে রাষ্ট্রীয় ব্যবস্থার পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংক যথাযথ ব্যবস্থা নেবে। বাংলাদেশ ব্যাংকের ভল্টে থাকা কর্মকর্তাদের 300 লকারের মধ্যে কিছু লকার খুলতে আজ দুদকের পরিচালক সাইমুজ্জামানের নেতৃত্বে 8 সদস্যের একটি প্রতিনিধি দল মতিঝিলের কেন্দ্রীয় ব্যাংকে অবস্থানে যান। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আমরা কিন্তু এটা পরীক্ষা করে দেখেছি যে সাবেক গভর্নর, বিশেষ করে ডেপুটি গভর্নর যারা রয়েছেন, যাদের নামের অভিযোগ আমাদের ওখানে চলমান রয়েছে, অনুসন্ধান চলমান আছে, তাদের নামে যে কজন আমরা এনেছি তাদের নামে সেই
ডিপোজিট নেই, হয়তো সামনে যাদের আরও নাম রয়েছে তাদের নামে হয়তো থাকতে পারে। ছাত্র বা সংগঠনের মধ্যে দুর্বৃত্ত পরায়ণতা আছে, তারা যেন ডাকসুতে নির্বাচিত হতে না পারে এ বিষয়ে শিক্ষার্থীদের সোচ্চার থাকার পরামর্শ দিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না। রোববার এক আলোচনা সভায় তিনি বলেন, পুরনো রাজনীতির সংস্কার ভেঙে দেশে আদর্শ রাজনীতির গাইডলাইন তৈরি করতে হবে ঢাবিকে। এদিকে ন্যূনতম সংস্কার শেষে দ্রুত ডাকসু নির্বাচনের আয়োজন করা উচিত বলে মনে করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক তাহমিদ আল মোদাসির চৌধুরী। সবার কাছে যাওয়ার জন্য এই জন্য দুর্বৃত্তপনা যারা রাজনীতির মধ্যে আছে, জাতীয় ক্ষেত্রে থাকুক, ছাত্রদের মধ্যে থাকুক, এক্সপোজ করেন। এত বড় একটা অভ্যুত্থান একটা ব্যর্থতার চোরাগুড়ির মধ্যে ঢুকে যাচ্ছে। আজও আপনারা চেতনার ওই মশালটা যদি জ্বালাতে পারেন, সত্যিকার রাজনীতির গাইডলাইন যদি দিতে পারেন, বাকিরা সেটা মানতে বাধ্য। জুলাই আন্দোলনের 9 দফা যখন প্রস্তাবনা থাকে, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ছিল আমার ছাত্র সংসদ নির্বাচন। আজকে আন্দোলনের 6 মাস অতিবাহিত হয়ে গেছে, এখন পর্যন্ত আমরা ডাকসুর ব্যাপারে আমাদের কোনো অগ্রগতি নেই। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এখানে অনেক বড় একটা ব্যর্থতা, এবং যে জায়গাগুলোতে সংস্কার করা দরকার সেখানে না করে সময়ক্ষেপণ করা হচ্ছে। এর পাশাপাশি ছাত্র সংগঠনগুলো তারা এখনো এখানে একাত্ম হতে পারে। ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগ দিতে দুবাই সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ব্রিফিংয়ে কথা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র রফিকুল আলম। তিনি বলেন, আগামী 11 থেকে 13 ফেব্রুয়ারি দুবাইয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে বিশ্বের প্রায় 30টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান উপস্থিত থাকবেন বলেও জানান তিনি। দেশটিতে বসবাসরত বড় সংখ্যক বাংলাদেশি প্রবাসীরা রেমিটেন্স প্রেরণের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। এছাড়াও টেক্সটাইল, কৃষিপণ্য ও জ্বালানির ক্ষেত্রে দ্বিপাক্ষিক বাণিজ্য ক্রমবর্ধমান। উভয় দেশ জাতিসংঘ ও ওআইসির মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্মে একসঙ্গে কাজ করছে এবং সংযুক্ত আরব আমিরাত সরকার বাংলাদেশের অবকাঠামো ও স্বাস্থ্য খাত সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে নিয়মিতভাবে বিনিয়োগ করছে। মাননীয় প্রধান উপদেষ্টার সফরকালে এই সম্মেলনে অংশগ্রহণকারী রাজনৈতিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে তার সৌজন্য সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। সাতক্ষীরার কলারোয়া সীমান্ত এলাকার নিরাপত্তা জোরদারে স্থাপন করা হয়েছে নতুন একটি বিজিবি ক্যাম্প। রোববার দুপুরে সুলতানপুর বর্ডার আউটপোস্টের উদ্বোধন করেন বিজিবির অতিরিক্ত মহাপরিচালক ও যশোরের রিজিওনাল কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হুমায়ুন কবির। তিনি বলেন, সীমান্তে অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে বিভিন্ন স্থানে নতুন করে সীমান্ত ফাঁড়ি স্থাপন করা হচ্ছে। পরে দুস্থ ও অসহায়দের মাঝে সহায়তা বিতরণ করেন বিজিবির অতিরিক্ত মহাপরিচালক। এ সময় উপস্থিত ছিলেন বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা। সুলতানপুর বিওপির উদ্বোধন ও আভিযানিক কার্যক্রম মাধ্যমে নিঃসন্দেহে এ এলাকার সীমান্ত নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে এবং এ ব্যাপারে বিজিবি সদস্যরা দিনরাত যে কোনো ধরনের পরিস্থিতিতে নিজের দায়িত্ব পালন করে মাতৃভূমির রক্ষায় সচেতনভাবে দায়িত্ব পালন করে আসবে। আমাদের সকলের মিলিত প্রচেষ্টায় নবনির্মিত সুলতানপুর বিওপি সহ সাতক্ষীরা জেলার সীমান্তের সুরক্ষা ও শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখতে আমরা সক্ষম হব। ধারার মধ্যেই আবারও বাংলাদেশমুখী হচ্ছেন বিদেশি পোশাক ক্রেতারা। এতে বাড়ছে ক্রয়াদেশ। এমন পরিস্থিতিতে দর কষাকষি ছাড়া যেন কোনো প্রতিষ্ঠান ক্রয়াদেশ না নেয়, সেই আহ্বান বিকেএমই এর। প্রতিযোগিতার বাজারে দরদাম করে ক্রয়াদেশ নেওয়ার সক্ষমতা বাড়াতে উদ্যোক্তাদের বিশেষভাবে কাজ করার তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরাও। ইয়ানুর শিফাতের রিপোর্ট। রফতানি আয়ের পরিসংখ্যান আর প্রবৃদ্ধির বিচারে গেল 7 মাস ধরে বেশ ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশের তৈরি পোশাক খাত। এর মধ্যে আবার আশার পালে হাওয়া লাগাচ্ছে আগামী দিনের ক্রয়াদেশ প্রাপ্তি। দেশের তৈরি পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএম এর তথ্য, গেল জানুয়ারিতে ঢাকা জোনে রফতানি আদেশের বিপরীতে ইউটিলিটি ডিক্লারেশন বা ইউডি 33% বেড়ে দাঁড়িয়েছে $2.96 বিলিয়ন। আর চট্টগ্রাম জোনে দাঁড়িয়েছে $19.10 কোটি। বছর ব্যবধানে যা বেড়েছে 45.72%। ব্যবসায়ীরা বলছেন, চলতি অর্থ বছরের শুরুতে রাজনৈতিক অস্থিরতায় ক্রেতারা অন্য দেশে চলে গেলেও সাম্প্রতিক চীন মার্কিন শুল্ক যুদ্ধের কারণে আবার তারা ফিরতে শুরু করেছেন বাংলাদেশে। তো এইটা যদি চীনের উপরে শেষ পর্যন্ত শুল্কটা যদি বহাল থাকে, তো তার একটা বেনিফিট আমরা
ইনস্ট্যান্ট একটা বেনিফিট আমরা পাবো, এবং সেই অর্ডারটা কিন্তু আমি বলবো এখন যে ভালো অবস্থা আছে এর উপরই গিয়েও যোগ হবে। ক্রেতারা যখন আস্থা নিয়ে আবার ঝুঁকছেন বাংলাদেশি পোশাকে, তখন যেন কোনো প্রতিষ্ঠান কম দামে ক্রয়াদেশ নিয়ে অন্য উদ্যোক্তাকে ক্ষতির মুখে না ফেলে সেদিকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন শিল্প নেতারা। দক্ষ দর কষাকষির অভাবে আমরা অ্যাটলিস্ট 5% আমরা প্রাইস হারাচ্ছি। একটু না বলা শিখেন, একটু রিফিউজ করেন, প্রাইসটা নিজেরা মানে লসে কোনো অর্ডার যেন কেউ না নেয়, কারণ আমাদের যে সুযোগটা আছে সেই সুযোগটা আমাদেরকে কাজে লাগাইতে পারলে আমরা ভালো প্রাইসে অর্ডার নিতে পারবো। অর্থনীতিবিদরাও বলছেন উৎপাদন সক্ষমতা বৃদ্ধি করলেই হবে না, দর কষাকষিতেও কৌশলী হতে হবে উদ্যোক্তাদের, আর তা করতে সরকারকে পাশে থাকার পরামর্শ দিচ্ছেন তারা। আমাদের পণ্যের ন্যায্য দাম পাওয়াটা হচ্ছে আমাদের অধিকার, আমাদের শ্রমিকদের অধিকার। সবাই মিলে আসলে বাংলাদেশের যে তৈরি পোশাকের বা আমাদের রপ্তানি পণ্যের দাম বাড়ানোর জন্য আসলে এখানে সরকারকে লিড নিতে হবে এবং নিয়ে এই নেতৃত্বের ভূমিকা অবতীর্ণ হয়ে যাতে বাংলাদেশে পোশাকের দামটা বা রপ্তানি পণ্যের দামটা ভালো পাওয়া যায় সেটার জন্য একটা দৃশ্যমান অগ্রগতি সাধন করতে হবে। রফতানি বাজার সম্প্রসারণে আসছে মুদ্রানীতিতে সুদ হার কমানোর দিকে নজর দেওয়ার তাগিদ খাত সংশ্লিষ্টদের। ইয়ানু শিফাত, সময় সংবাদ, ঢাকা। রাজনৈতিক অস্থিরতা, বন্যা এবং চরম শ্রমিক অসন্তোষের পরেও চলতি অর্থ বছরের 7 মাসে $23.5 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রফতানি করেছে বাংলাদেশ, যা গত অর্থ বছরের এই সময়ের তুলনায় 2.5 বিলিয়ন বেশি। আর্থিক ক্ষতির শঙ্কা সত্ত্বেও বিদেশি বায়ারদের কোনো অফার ফিরিয়ে না দিয়ে তৈরি পোশাক খাতের অগ্রগতি ধরে রেখেছেন দেশের গার্মেন্টস ব্যবসায়ীরা। সাক্ষাৎ ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বিজিএমই এর সবশেষ তথ্য অনুযায়ী 2024-25 অর্থ বছরের 7 মাস অর্থাৎ জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত 23.55 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রফতানি করেছে বাংলাদেশ। রফতানি প্রবৃদ্ধি হয়েছে অন্তত 12%। এর মধ্যে অর্থ বছরের শুরুর প্রথম 2 মাস রাজনৈতিক অস্থিরতা, পরের 1 মাস ভয়ঙ্কর বন্যা এবং পরবর্তীতে চরম শ্রমিক অসন্তোষ রফতানির পরিমাণ তুলনামূলক কমে গিয়েছিল। নানাবিধ অসুবিধার সত্ত্বেও তারা এটা করতে পেরেছে। হয়তো অনেকের ইয়ার হয়েছে বা ডিলে হয়েছে, ডিলের পরও এই এক্সপোর্টগুলো আমরা ধরে রেখেছি। মন্দা পরিস্থিতি কাটিয়ে ইউরোপ আমেরিকার পোশাকের বাজার আগের অবস্থায় ফিরতে শুরু করায় সব ধরনের সংকট কাটিয়ে ডিসেম্বর থেকে রপ্তানির পরিমাণ বাড়ছে বাংলাদেশের। বিশ্ববাজারে চাহিদা কমে যাওয়ায় 2023-24 অর্থ বছরে এই সময় তৈরি পোশাকের রপ্তানির পরিমাণ ছিল 21 বিলিয়ন মার্কিন ডলার। আমাদের কিন্তু অনেক নতুন মার্কেট সৃষ্টি হয়েছে, যেসব মার্কেটের মধ্যে আমরা হেভি আইটেমগুলো এক্সপোর্ট করতে পারছি এবং এগুলোর ভ্যালুটা অনেকাংশে বেশি। এক্ষেত্রে চীনের পণ্যের উপর যুক্তরাষ্ট্রের 10% শুল্ক আরোপ করার ফলে বাংলাদেশে বেড়েছে ফ্রি অফ কস্টের অর্ডার। শুরুর দিকে বাংলাদেশি গার্মেন্টস মালিকেরা কম দামি প্রোডাক্ট হিসেবে পরিচিত বেবি স্যুট, টি শার্ট কিংবা শর্টস উৎপাদন করত। এরপর চাহিদা বাড়ায় দামি প্রোডাক্ট হিসেবে পরিচিত জ্যাকেট, ব্লেজার কিংবা ট্রাউজার উৎপাদন করেছে। আর এখন এসে বিশ্ববাজারের প্রতিযোগিতা টিকে থাকতে সব ধরনের পণ্যের উৎপাদন করছে। বায়ারদের কোনো অফারই ফিরিয়ে দিচ্ছেন না বাংলাদেশি গার্মেন্টস মালিকেরা। তৈরি পোশাক রফতানির ক্ষেত্রে বিগত বছরগুলোর মতো এবারও এগিয়ে রয়েছে নিটওয়্যার পণ্য। গত 7 মাসে বাংলাদেশের ব্যবসায়ীরা 12.68 বিলিয়ন মার্কিন ডলারের নিটওয়্যার পণ্য এবং 10.86 বিলিয়ন মার্কিন ডলারের ওভেন পণ্য রফতানি করেছে। আমি চাই আমার স্পেসটা অকুপাই করে ফেলতে, আরেকজন চাইবে তার স্পেসটা আগামী 4 মাসের জন্য সিকিউর করে রাখতে। এই জন্য আসলে আমরা মার্কেটিংয়ের জায়গায় কখনো অর্ডারকে রিফিউজ করি না। বিগত 2022-23 অর্থ বছরে 38.14 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রফতানি হলো 2023-24 অর্থ বছরে অন্তত 5% কমে 36.15 বিলিয়ন মার্কিন ডলারে নেমে এসেছিল। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। কয়েক সপ্তাহ ধরে অস্থির দেশের ফলের বাজার। তাজা ফল আমদানিতে সম্পূরক শুল্ক বাড়ানোয় কমেছে সরবরাহ। বিপরীতে সপ্তাহ ব্যবধানে কেজিতে দাম বেড়েছে 20 থেকে 90 টাকা। এতে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে আপেল, কমলা, আঙুর, নাশপাতির মতো দরকারি নানা ফল। রমজানে ফলের বাজার আরও চড়ে যাওয়ার শঙ্কায় ক্রেতা বিক্রেতা। পুষ্টির যোগান দিতে বছর জুড়েই চাহিদা থাকে আপেল, কমলা, আঙুর, বেদানা, নাশপাতি সহ নানা ফলের।
তবে ডলারের দাম বৃদ্ধির কারণে আমদানি করা এসব ফলের দাম এমনিতেই বেড়েছে। এর মধ্যে আমদানিতে সম্পূরক শুল্ক বাড়ানোয় পুষ্টির উপাদানটি চলে যাচ্ছে সাধারণ মানুষের নাগালের বাইরে। আমাদের তো এটা দাম বাড়লেও খাওয়া লাগবে, কমলেও খাওয়া লাগবে, কম হইলে ভালো না। অনেক বেশি, এটা আরো কম হওয়া উচিত। অনেকে আছে হাসপাতালে রুগী ভর্তি আছে, এই জায়গায় আসে বিশেষ প্রয়োজনে, অনেক সময় তাদের হিমশিম খাইতে হয়, এই জায়গায় ওই জায়গায় ঘুরেও আসলে কম কোথাও পাইতেছেন, একই দাম, সব জায়গায় একই দাম। এখন অনেক বেশি দাম, কম হইলে গেলে সুবিধা হইতো আর কি। খুচরা বিক্রেতারা জানান, উচ্চ মূল্যে আমদানি করা ফল আঙুর, নাশপাতির দাম সপ্তাহ ব্যবধানে কেজিতে বেড়েছে 70 টাকা, 20 থেকে 60 টাকা বেড়েছে আপেল, কমলার দাম। এদিকে বর্ধিত শুল্ক প্রত্যাহারের দাবি আদায়ে বন্দর থেকে ফল খালাস ও বাজারে সরবরাহ কমিয়েছেন ব্যবসায়ীরা। এভাবে চলতে থাকলে রমজানে কঠিন সময় পার করতে হবে এমন শঙ্কা ভোক্তা ও খুচরা বিক্রেতাদের। মাঝে দিয়ে যখন ফলের দাম কম ছিল, সাধারণ পাবলিক 2-1 কেজি ফল নিয়ে খাইছে। এখন মনে করেন জায়গার তো দাম কমে না, জায়গার দাম কমলে না আমরা খুচরা বাজারের দাম কমবে। সব মালের ভ্যাট বসার কারণে ফলের দাম বেড়ে গেছে, যার কারণে কাস্টমার ফল কিনতেছে না, আমাদের বেচা অনেক কমে গেছে। শুল্ক না কমলে 14 ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য আমদানি ও খালাস বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন আমদানিকারকরা। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। ন্যায্য মূল্য না পাওয়ায় বিপাকে রংপুর অঞ্চলের আলু চাষিরা। লাভ তো দূরের কথা, উঠছে না উৎপাদন খরচ, একই সঙ্গে বড়ার ওপর খাড়ার ঘা হিমাগারে আলু সংরক্ষণের খরচ। বস্তা প্রতি অগ্রিম গুনতে হবে 100 টাকা করে। চাষিদের অভিযোগ, সিন্ডিকেট করে ভাড়া বাড়িয়েছে অসাধু ব্যবসায়ীরা। অন্যদিকে হিমাগার মালিকরা বলছেন, বাড়তি ভাড়া বা অগ্রিম টাকা দিতে হবে, অসুবিধা হবে কৃষকদের। তারিকুল ইসলামের ক্যামেরায় আব্দুর রশিদ জীবনের রিপোর্ট। চলতি মৌসুমে অতিরিক্ত দামে আলুর বীজ কেনার পাশাপাশি সার ও কীটনাশকেও কৃষকদের গুনতে হয়েছে বাড়তি খরচ। ফলে এবছর প্রতি হেক্টর জমিতে আলুর উৎপাদনে কৃষকদের ব্যয় বেড়েছে 40 থেকে 50 হাজার টাকা। ভরা মৌসুমেও নেই আলুর দাম। প্রতি কেজি আলুতে প্রায় 20 টাকা উৎপাদন খরচ পড়লেও মাঠে কৃষকদের আলু বিক্রি করতে হচ্ছে 9 থেকে 10 টাকায়। এতে চরম বিপাকে পড়েছেন আলু চাষিরা। আমি অগ্রিম আলু করছি কিছু, 9 টাকা কেজি বিক্রি করছি, তাতে দেখা যায় আমার 24 শতকে প্রায় 10 থেকে 12 হাজার টাকা তো বেশি লস আসে। বীজ কিনলাম হইলো 120 টাকা কেজি, কোনটাই খরচ বেশি, সারের দাম বেশি। কৃষকদের অভিযোগ, গত বছর 60 থেকে 70 কেজির আলুর বস্তা হিমাগারে সংরক্ষণে খরচ পড়েছে 350 টাকা থেকে 385 টাকা পর্যন্ত। তবে এবার আলুর কেজি প্রতি 8 টাকা সংরক্ষণ ব্যয় নির্ধারণ করেছে কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন। একই সঙ্গে প্রতি বস্তায় অগ্রিম গুনতে হবে 100 টাকা করে। ফলে হিমাগার সিন্ডিকেটের কারণে অনেক চাষিই আলু সংরক্ষণ করতে পারবেন না। বিকল্প ব্যবস্থা হিসেবে আলু রপ্তানির সুযোগ সৃষ্টির দাবি ব্যবসায়ীদের। মাঠে মারা যাবো কি করি আমরা, এই সংসার চালাবো কি করি আমরা, কি করব? কেজি প্রতি আমাদের 20 টাকা গায়ে পড়ে গেছে আলু। তো এখন যে আলুর যে বাজার, তাতে আমাদের কৃষকের তো অনেক চরম ক্ষতি। যদি আমাদের বিভিন্ন দেশে যদি রপ্তানি করার সুযোগ থাকতো, কৃষকের কাছে সরাসরি নিয়ে যাইতো, কৃষকরা টাকা পাইতো। এদিকে ভাড়া বৃদ্ধি কিংবা অগ্রিম টাকা দিতে কারো কোনো অসুবিধা হবে না বলে দাবি হিমাগার মালিকদের। অনেকের সময় মাল নিতে হুড়াহুড়ি হবে, হুড়াহুড়ি পরিবর্তিত মানুষ আগামমুখী নিয়ে যাচ্ছে, যার যেটু প্রয়োজন। চলতি বছর রংপুর অঞ্চলে আলুর উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় 27 লাখ মেট্রিক টন। আর 71টি হিমাগারে আলুর ধারণ ক্ষমতা 7,32,572 মেট্রিক টন। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। দেখছেন ভোরের সময়। হাসপাতাল নয়, যেন ময়লার ভাগাড়ে পরিণত হচ্ছে বরিশাল বিভাগের স্বাস্থ্য সেবা কেন্দ্রগুলো। 6 জেলার 42টি হাসপাতালের বেশিরভাগেরই নেই বর্জ্য ব্যবস্থাপনা। এতে পরিবেশ বিপর্যয়ের সঙ্গে সঙ্গে হাসপাতাল থেকেই প্রতিনিয়ত রোগ ছড়াচ্ছে। তবে এ বিষয়ে আরও সতর্ক হওয়ার কথা বলছেন স্বাস্থ্য কর্মকর্তারা। বিস্তারিত অপূর্ব অপুর রিপোর্টে। হাসপাতাল নয়, যেন ময়লা আবর্জনার ভাগাড়। 100 শয্যার ঝালকাঠি জেলা সদর হাসপাতালের এমন অবস্থা। জেলার প্রধান স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানটিতে নেই কোনো ময়লা আবর্জনার ডাম্পিং স্টেশন। আবর্জনার স্তূপের মধ্যে চলছে জেলা সদর হাসপাতাল ও মা ও শিশু কল্যাণ কেন্দ্রের কার্যক্রম। ড্রেনেজ ব্যবস্থারও একই দশা। এখানে মানুষ আসে রোগ নিরাময় করার জন্য, কিন্তু এখানে চারপাশে যে ময়লা, এতে আরো অসুস্থ হয়ে যাবে রোগীরা। হাসপাতালে নির্দিষ্ট কোনো জায়গা নাই, এই জন্য আমরা ওই ডোবায়, ওই পুকুরে
আমরা ময়লা ফালাই। ডাম্পিং স্টেশনের জন্য আমরা পিডব্লিউডিকে ইতিপূর্বে পত্র দিয়েছি, প্রাক্কলন পাস হলেই তারা কাজ শুরু করবে। পিরোজপুর জেলা সদর হাসপাতালের বর্জ্য ফেলা হচ্ছে হাসপাতালের সামনের খোলা স্থানে। 100 শয্যা হাসপাতাল ভবনের প্রবেশপথে আছে একটি ডাস্টবিন, তবে নিরাপদ ব্যবস্থাপনার জন্য নেই কোনো ডাম্পিং স্টেশন। মেইন গেটের সামনেই দুটি ডাস্টবিন, সেখানে এগুলো ফেলা হয়। খুব কাছাকাছি ময়লাগুলো, অনেক বেশি ময়লা, যার কারণে গন্ধে হাঁটা যায় না। শিশুরা আসতে যাচ্ছে, এবার মানুষের ভিতর হয়তো ব্যাপক আকারে এই রোগই ছড়িয়ে যেতে পারে। বেহাল দশা ভোলার 250 শয্যা জেনারেল হাসপাতালেরও। যেভাবে পারছে ময়লা আবর্জনা ফেলছে এদিক সেদিক। দুর্গন্ধ, পরিবেশ বিপর্যয়ের আখড়া যেন হাসপাতালগুলোই। প্রতিদিন ময়লা পরিষ্কার করি আইনা থুই, কিন্তু পৌরসভার এর পরেও ময়লা নেয় না। ডাস্টবিনের ভিতরে ময়লা ফালানোর কথা, কিন্তু ডাস্টবিনে ফালায় না, ফালায় সব সাইডে। বরিশাল বিভাগের সবচেয়ে বড় শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিত্রও একই। গড়ে 3000 রোগী প্রতিদিন যে হাসপাতালে সেবা নেন, সেখানেও ডাম্পিং স্টেশন নামে মাত্র। পরিবেশ সম্মত বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় হাসপাতালই যেন হয়ে উঠেছে রোগ ছড়ানোর ক্ষেত্র। সুরক্ষা সামগ্রী ছাড়াই সিটি কর্পোরেশনের কর্মীরা এসব ক্লিনিক্যাল বর্জ্য শহরের কাউনিয়ায় স্তূপ করেন প্রতিদিন। মেডিকেল বর্জ্য অবশ্যই ক্ষতিকারক। এতে যোগ জীবাণু থাকে, বিষাক্ত পদার্থ থাকে, রাসায়নিক থাকে। হাসপাতালের বর্জ্য যদি এইভাবে ফেলানো হয়, পরিবেশের জন্য যেমন ঝুঁকি, যেমন সুস্থ মানুষের জন্য বিকট সমস্যা। স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোই যখন স্বাস্থ্যের ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে, তখন এর তদারকি সংস্থার কর্তারা বলছেন সতর্ক হবেন আরও। আমরা এই ব্যাপারটাকে গুরুত্বের সাথে নিয়েছি এবং যদি কোথাও এরকম অবস্থা থাকে, আমি খুব স্বল্প সময়ের মধ্যেই সেটা বর্জ্য ব্যবস্থা যাতে একটা সুন্দর ব্যবস্থাপনা থাকে সেটা আমি করব। বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বাইরে বিভাগের 6 জেলায় 41টি স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। এদিকে ঝালকাঠিতে সরকারি হাসপাতালে হয় না বেশিরভাগ স্বাস্থ্য পরীক্ষা। বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের কাছে অনেকটা জিম্মি সেবা প্রত্যাশীরা, তবে সেখানেও সঠিক সেবা মিলছে না বলে অভিযোগ রোগীদের। হাসপাতালগুলো তদারকি করে সেবার মান বাড়ানোর আশ্বাস সিভিল সার্জনের। পলাশ রায়ের পাঠানো তথ্য, শামীম হোসেনের ছবিতে রিপোর্ট। এক্স-রে, আলট্রাসোনোগ্রাম, ইসিজি সহ বেশিরভাগ দামি যন্ত্রপাতির যান্ত্রিক ত্রুটির অজুহাতে ঝালকাঠির সরকারি হাসপাতালগুলোতে হয় না পরীক্ষা। প্যাথোলজিতেও একই দশা। ডাক্তারের প্রাইভেট চেম্বার এবং ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতেই চিকিৎসা সেবা নিতে হয় রোগীদের। জেলায় 35টি ডায়াগনস্টিক সেন্টার ও 17টি ক্লিনিক রয়েছে, তবে আশানুরূপ স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত রোগীরা। এর সঙ্গে আমাদের হাসপাতালের অনেক স্টাফ জড়িত, যারা এগুলির সঙ্গে মালিকানায় জড়িত। ফলে হাসপাতালে আমরা যখন রোগী নিয়ে আসি, এই রোগী হাসপাতালে চিকিৎসার পরিবর্তে ডায়াগনস্টিক সেন্টারে পাঠানোর জন্য এরা খুব উৎসাহিত হয়। পয়সার অভাবে করতে পারিনি, এসিজি এক্সরে দিয়েছে, খালি এক্সরে করছি, আর হ্যাঁ বাহিরে দিয়েছে করতে। এই জায়গায় যে ট্রিটমেন্ট চলে সেইটা করতে পারে না দালালের কারণে। সিভিল সার্জন বলছেন ক্লিনিকগুলোতে নিয়মিত তদারকি করা হচ্ছে না। ঝালকাঠিতে লাইসেন্স ছাড়া কোনো প্রতিষ্ঠান নেই। আর দ্বিতীয় যেটা হয়েছে যে ঝালকাঠিতে ওই ধরনের আমরা কোনো বড় ধরনের কোনো অভিযোগও পাইনি যে কারো ভুয়া রিপোর্ট দিচ্ছে বা ব্যবসায়িক ক্ষতি হচ্ছে, ভুয়া ব্যবসা করতেছে, এই ধরনের কোনো অভিযোগ পাইনি। পেলে আমরা সেই ধরনের ব্যবস্থা নেব। ঝালকাঠি জেলায় প্রায় 8 লাখ মানুষের বসবাস রয়েছে। সময় সংবাদ, ঝালকাঠি। তীব্র পানি সংকটে পিরোজপুর পৌরসভার বাসিন্দারা প্রতি ঘন্টায় 10 লাখ লিটার পানির চাহিদা থাকলেও মিলছে মাত্র 2.5 থেকে 3 লাখ। তাও নির্দিষ্ট একটি সময় 20 থেকে 25 মিনিট মেলে পানি। এতে লাইনে দাঁড়িয়েও পানি না পেয়ে খালি কলস নিয়ে ফিরে যান অনেকে। সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস পৌর কর্তৃপক্ষের। জিয়াউল হকের তথ্য, ছবিতে রিপোর্ট। প্রতি ঘন্টায় পানির চাহিদা 10 লাখ লিটার, কিন্তু যোগান দেয়া হচ্ছে মাত্র 2.5 থেকে 3 লাখ। এমন সংকটের কারণে ঘোষণা দেয়া হয় প্রতিদিন পৌরসভায় পানি দেয়া হবে 1 ঘন্টা, কিন্তু সেটি কথার মধ্যে সীমাবদ্ধ। 20 থেকে 25 মিনিট পরই বন্ধ হয়ে যায় সাপ্লাইয়ের পানি। এতে কেউ পাইতো, কেউ পায় না। অনেকেই খালি কলস আর গ্যালন নিয়ে ফিরে যান বাড়ি। গত কয়েক বছর ধরেই পিরোজপুর পৌরসভার বাসিন্দারা ভুগছেন তীব্র পানি সংকটে। 1983 সালে সুপেয় পানির জন্য জেলার জনস্বাস্থ্য বিভাগ চালু করে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট। মূলত জেলার নদ নদী থেকে উত্তোলন করে পানি জমা করা হয় শোধনাগারে, সেখান থেকেই বাসা বাড়িতে সরবরাহ করা হয়। কিন্তু শুষ্ক মৌসুমে নদীতে পানি শুকিয়ে গেলে এই সংকট আরও তীব্র হয়। এতে চরম ভোগান্তি পোহাতে হয় পৌরবাসীর। পানি আসে না, মোটর চালে অনেক তাড়না হরি হাতে উঠে না,
একটু দিলে হ্যাঁ আসে কাদা, হ্যাঁ খাওয়ার মতন না, গন্ধ। মানুষে অনেক ই করে, গেট লাগাই দেয়, কেউ বলে পানি দেওয়া যাবে না। সামনে রমজান আসছে, সবারই ভোগান্তি। আমার যেমন হাফ কিলোমিটার দূরে বাসা, একদিন পর একদিন একটু পানি দেয়, কেউ 2 কলস পায়, কেউ পায় না। পানি সংকটের বোঝা কতদিন মাথায় নিয়ে দিন পার করবেন পৌরসভার বাসিন্দারা? এমন প্রশ্নের জবাবে সংশ্লিষ্টরা বলছেন সমস্যা সমাধানে দ্রুত নেওয়া হবে কার্যকরী পদক্ষেপ। নতুন ট্রিটমেন্ট প্ল্যান্ট, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লাস ফ্যাকাল সেলাস ম্যানেজমেন্ট, এই 3টা উপরে অর্থায়ন করবে ফ্রান্স সরকার। এটা আমরা অচিরেই এই প্রকল্পটা পেতে যাচ্ছি। এই ট্রিটমেন্ট প্ল্যানটা যদি হবে ইনশাল্লাহ, তাহলে হয়তো দেখা যাবে যে পৌরসভার মানে অন্তত 80-90% লোকে পানি ঠিকমতো পাবে। পিরোজপুর পৌরসভায় বসবাস 2 লক্ষাধিক মানুষের। সময় সংবাদ, পিরোজপুর। ভবনের ছাদ থেকে খসে পড়ছে পলেস্ত্রা, বের হয়ে গেছে রড, নেই দরজা, জানালা ও সীমানা প্রাচীর। এমন দশা পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাশিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ঝুঁকি জেনেও বিদ্যালয়ে আসছেন শিক্ষার্থী শিক্ষকরা। তবে দ্রুত ভবন নির্মাণের কথা জানিয়েছে শিক্ষা প্রকৌশলী বিভাগ। সুজন দামের ছবি ও মোহাম্মদ মনির হোসেন বাদলের তথ্য নিয়ে রিপোর্ট। ভবনের ছাদ থেকে খসে পড়ে পলেস্তরা, বের হয়ে গেছে রড, নেই দরজা, জানালা ও সীমানা প্রাচীর। এই চিত্র পটুয়াখালীর ধোপারহাট এলাকার পাঙ্গাশিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের। এতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা সর্বদাই থাকেন আতঙ্কে। দ্রুত ভবনটি মেরামত না করা হলে যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তাদের। বিদ্যালয়ের শৌচাগারেরও বেহাল দশা, এমনকি ভবনটিতে বিদ্যুৎ সংযোগ না থাকায় ব্যাহত হচ্ছে পাঠদান। আমাদের স্কুলের ব্ল্যাকবোর্ড ভাঙা, অন্যান্য স্কুলের অনেক সুবিধা আছে, ডিজিটাল মাধ্যমের সাহায্যে তারা পড়াশোনা করে। আমাদের স্কুলে জানালা নাই, তারপরে ভীম নাই, যে কারণে আমরা প্রচন্ড গরমের সময় ক্লাসও করতে পারি নাই। স্কুলের সীমানা প্রাচীর নেই, মেয়েরা এখানে নিরাপদে খেলাধুলা করতে পারে না। মাঝে মাঝে 7-10-এ পড়ে, 10-এ পড়া সত্ত্বেও আমাদের খুব ভয়ে ক্লাস করতে হয়। নতুন ভবন নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী। বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে যাতে পরবর্তীতে এটা একটা ভবন বা এ ধরনের কোনো ভালো ব্যবস্থা করা যায় সে বিষয়ে আমরা পদক্ষেপ নেব। 37 বছরের পুরানো এই শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় 200 শিক্ষার্থী রয়েছে। তাদের পাঠদানে নিয়োজিত 13 জন শিক্ষক। সময় সংবাদ, পটুয়াখালী। দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির আয়োজনে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। রানার্স আপ ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম রোববার বিকেলে প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড শেষে বিজয়ী ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন হাবিব রবির উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ এনামুল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়টির ডিবেটিং সোসাইটির সভাপতি শাকিল হাসান। এবারের আয়োজনে দেশের সরকারি বেসরকারি 32টি বিশ্ববিদ্যালয়ের দল অংশ নেয়। বাংলার ক্ষমতা পেয়ে যাওয়ার পরেও ইংরেজদের কাছে কি ইনসেন্টিভ আছে? পুরস্কার বিতরণের অনুষ্ঠান, এটা একটা একাডেমিক। রানীখ্যাত ভোলার চর কুকরিমুকরি, তবে প্রয়োজনীয় সুযোগ সুবিধার অভাব ও অনুন্নত যাতায়াত ব্যবস্থার কারণে চলতি মৌসুমে কাঙ্ক্ষিত পর্যটকের সমাগম ঘটেনি এখানে। তারুয়া সি বিচে ওঠা নামার জেটি ভেঙে বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে। তারপরেও ভ্রমণ পিপাসুরা প্রকৃতির সঙ্গে ক্ষণিকের সখ্যতা করতে পেরে মুগ্ধ। নাসিরুদ্দিন লিটনের রিপোর্ট, ছবি তুলেছেন উৎপল দেবনাথ। ইট পাথরের নগর ছেড়ে সাগরের মাতাল হাওয়ায় গা জুড়াতে দল বেঁধে ভোলার কুকরিমুকরিতে প্রকৃতি প্রেমীদের আনাগোনা। সাপ্তাহিক বন্ধ ও ছুটির দিনে পর্যটকের সংখ্যা বেশি থাকে। কুকরিমুকরির নির্জন সবুজ বন, নির্মল বাতাস আর সাগর তীরের নীল আকাশে অতিথি পাখির খুনসুটির মতো নয়নাবিরাম দৃশ্যে মুগ্ধ ভ্রমণ পিপাসুরা। কুকরিমুকরি ঘুরতে আসা পর্যটকদের কাছে আকর্ষণীয় স্থান নারিকেল বাগান। এখানে দাঁড়িয়ে সামনে তাকালেই মনে হয় সাগরের শুভ্র সাদা মেঘ আর দিগন্ত বিস্তৃত আকাশ আলিঙ্গন করছে। তাঁবুতে রাত কাটানো পর্যটকদের সকালের ঘুম ভাঙে পাখির কিচিরমিচির ডাকে। সূর্যোদয় আর সূর্যাস্তের মোহনীয় দৃশ্য আরো উপভোগ্য। আর্টিফিশিয়াল ব্যাপারটা আসলে যেমন শহরের রিসোর্টে আমরা যখন যাই প্রাকৃতিক যে ব্যাপারটা উপভোগ করতে, কিন্তু ওই জিনিসটা আসলে পুরোপুরি প্রকৃতির যে স্পর্শটা আমাদেরকে দিতে পারে না। আমরা হাঁটতে অনেক কষ্ট হয়েছে, সুন্দর লাগছে দেখতে, তারপরেও কষ্ট হয়েছে, আরো সহজে আসতে পারতাম, যে যোগাযোগ ব্যবস্থাটা আরো ভালো হতো। যদি আরেকটু
ইমপ্রুভ করা যায়, তাহলে আগামী দিনগুলোতে হয়তো পর্যটন শিল্পটা আমরা আরও আগে নিতে পারবো। তবে আগের মতো এবার আর এখানে নেই পর্যটকদের বিশ্রামের রেস্টিং বেঞ্চ, ছাতা, খাবার সুবিধা সহ প্রয়োজনীয় অনেক কিছুই। তারুয়া বিচে নৌযান ভেড়ানো ও পর্যটকদের উঠানামার জন্য নির্মাণ করা একমাত্র জেটিটি ভেঙে পড়ে আছে। এমনকি যাতায়াতের জন্য নেই উন্নত কোনো বাহনও। এতে চলতি মৌসুমে আশানুরূপ পর্যটকের দেখা না মিলায় লোকসানে মৌসুমী ব্যবসায়ীরা। অন্যান্য মানে বিছানার দিকে ছাতা ছিল, গার্ড ছিল, ওটা নামার অনেক সুন্দর ছিল। তারপর বসার মতন, শোয়ে যাওয়ার মতন ডেলান্সি ছিল, এগুলো এবছর কিছুই নাই। একটা টয়লেট আছে সারা বিচে, আর একটা টিউবওয়েল আছে। আর আগে আপনার রেস্টিং বেঞ্চ ছিল কিছু, আপনার পিকেএসপি থেকে দিছিল, এখন ওই সংস্থাটা বন্ধ করে দিছে। আপনার রেস্টিং বেঞ্চ নাই, বিচে কেউ এসে রেস্ট নিতে পারে না রোদের ভিতরে। তবে পর্যটকদের জন্য আরো সুযোগ বাড়ানোর কথা জানিয়েছে বন বিভাগ। আমরা উপকূলীয় বন বিভাগ ভোলার পক্ষ থেকে আরো সুযোগ সুবিধা বাড়ানোর জন্য চেষ্টা করছি। আপনি হয়তো অবগত আছেন, আমাদের চর কুকরিমুকরিতে একটি 800 মিটার ফুট ট্রেল নির্মাণ কাজ চলমান আছে। গত বছরের জানুয়ারিতে চর কুকরিমুকরির সৌন্দর্য দেখতে লক্ষাধিক পর্যটক আসলেও এবার তা অর্ধেকে নেমে এসেছে বলছেন সংশ্লিষ্টরা। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। দরপতনে হতাশ কৃষক। সবশেষ খবর জানাতে জেলার আলুর বাজারে আছেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, মুন্সিগঞ্জে এবছর 34,758 হেক্টর জমিতে আলু চাষ হয়েছে, কিন্তু এই যে আগাম আলু উঠতে শুরু করেছে, এই প্রথম দিকে কিন্তু হোঁচট খাচ্ছে কৃষক, এবং তারা বলছেন তাদের উৎপাদন খরচ পড়েছে অন্তত কেজিতে 20 টাকা, কিন্তু সেই আলু তাদের 12 থেকে 14 টাকা কেজি দরে বিক্রি করতে হচ্ছে। আর এই খুচরা দরে বাজারে কিন্তু এখন আলু বিক্রি হচ্ছে 18 টাকা কেজি দরে। তো এই পরিস্থিতিতে কৃষক বলছে যে তাদের যে এবার উৎপাদন খরচ সেটি কিন্তু নানা কারণেই বেশি পড়েছে। অতিরিক্ত দরে তারা সার এবং বীজ ক্রয় ছাড়াও তাদের জমির ভাড়াও এবার বেড়ে যায়, কারণ গেল মৌসুমে আলুর দাম বেশি থাকবার কারণে এবার কিন্তু রেকর্ড পরিমাণ যেটি উৎপাদনের পাশাপাশি তারা বলছেন যে বেশি জমিতে চাষাবাদ হয়েছে, যে তাদের লক্ষ্যমাত্রা ছাপিয়ে কিন্তু এই চাষাবাদ হয় এবং আলুর ফলনও ভালো হয়েছে, কিন্তু দাম যে পড়ে গিয়েছে এই কারণেই তারা চ্যালেঞ্জে পড়েছে। একই সঙ্গে কিন্তু এই যে আলু সংরক্ষণ করা, যে আলু বেশি দরে বিক্রি করবার জন্যে যে তারা আলু সংরক্ষণ করেন, সেক্ষেত্রে কিন্তু চ্যালেঞ্জ তৈরি হয়েছে, কারণ এখানে যে 64টি হিমাগার আছে তার মধ্যে সচল হিমাগার রয়েছে 58টি। এগুলোর ধারণ ক্ষমতা কিন্তু 5,40,760 মেট্রিক টন, কিন্তু সেখানে কিন্তু তাদের আলুর যে ভাড়া সেটিও বাড়িয়ে দেওয়া হয়েছে। সে কারণে কিন্তু কৃষকের এখন নানা রকম চ্যালেঞ্জ, এবং অনেক প্রান্তিক কৃষক যারা ঋণ করে চাষাবাদ করেছেন তাদের কিন্তু আলু তোলবার পরপরই তাদের এই ঋণ পরিশোধ করতে হয়ে থাকে। সে কারণে পুঁজির অভাবে কিন্তু এই সস্তায় কৃষক আলু বিক্রি করে দিচ্ছে, এবং এখানকার যে কৃষি বিভাগ তারা কিন্তু বলছেন যে আলু কিন্তু এখনো পুরোপুরি তোলা শুরু হয়নি। এই আগাম আলু এ পর্যন্ত 30 হেক্টর জমির আলু উত্তোলন হয়েছে, এবং এই মার্চের প্রথম দিক থেকে কিন্তু পুরো দমে এই আলু উত্তোলন শুরু হবে। তখন বাজারে কি হবে সেটিও কিন্তু আশঙ্কার বিষয় রয়েছে, এবং এখানকার কৃষকরা কিন্তু নানাভাবেই যে স্ত্রীর স্বর্ণালঙ্কার বা গরু ছাগল বন্ধক রেখে বা বিক্রি করে কিন্তু তারা আলু আবাদ করেন, এবং অনেক ক্ষেত্রে কিন্তু মহাজন থেকে চড়া সুদে তারা ঋণ নেন, এবং সেই ঋণের টাকা পরিশোধের জন্য অনেক ক্ষেত্রে কিন্তু আগাম জমিতে আলু বিক্রি করে থাকেন। কিন্তু এবারের যে দর পতন, এই দরপতন কিন্তু তাদেরকে এই নাবিশ্বাস পরিস্থিতিতে ফেলেছে, এবং এখানকার কিন্তু অন্তত 75,000 পরিবার সরাসরি এই আলুভিত্তিক অর্থনীতির উপর নির্ভরশীল, এবং আলু উৎপাদনের যে অন্যতম শীর্ষ এই জেলা মুন্সিগঞ্জ, সেখানে এই শুধু আলুর চাষিদের সঙ্গে এই হিমাগার ভিত্তিক অর্থনীতি রয়েছে, এবং এখানকার যে আড়তগুলো রয়েছে সেখানে কিন্তু এই আলুর দাম পড়ে যাওয়ার কারণে তারা নানা রকম চ্যালেঞ্জের কথা বলছেন, যেটি এখানে গ্রামীণ অর্থনীতিতে
নেতিবাচক প্রভাবের আশঙ্কা করছেন তারা। তো এই ছিল মুন্সিগঞ্জের আলুর হাটের সবশেষ। মুন্সিগঞ্জ থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। ভোরের সময় এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে সঙ্গে থাকবেন সহকর্মী রাইদুল ইসলাম শুভ। ধন্যবাদ যশোয়া। পরবর্তী সংবাদগুলো নিয়ে ফিরছি কিছুক্ষণ পরেই। জার্মানির ফ্রাঙ্কফুর্টে চলছে গৃহস্থালী পণ্যের সবচেয়ে বৃহৎ মেলা আম্বিয়ান্তে 2025। মেলায় বিশ্বের কয়েক হাজার ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের 42টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। জার্মানি থেকে বিস্তারিত জানাচ্ছেন বিটু বড়ুয়া। জীবন হোক ছন্দময় ও নান্দনিক শিরোনামে বরাবরের মতো এবছরও জার্মানির হেসেন প্রদেশের বাণিজ্যিক রাজধানী ফ্রাঙ্কফুর্টে চলছে বিশ্বের সবচেয়ে বড় গৃহস্থালী পণ্যের বাণিজ্য মেলা আম্বিয়ান্তে 2025। এই মেলায় আয়োজক দেশ জার্মানি ছাড়াও বিশ্বের প্রায় 4000-এরও বেশি শিল্প উদ্যোক্তা, পণ্য প্রস্তুতকারক, ডিজাইনার ও পণ্য প্রদর্শক অংশগ্রহণ করে। অন্যান্য বছরের মতো বাংলাদেশের উপস্থিতিও বেশ লক্ষণীয়। দেশের 42টি প্রতিষ্ঠান বিশ্বখ্যাত এই মেলায় তাদের তৈরি নানা পণ্য প্রদর্শন করছে, যার মধ্যে 12টি প্রতিষ্ঠান দেশের রপ্তানি উন্নয়ন ব্যুরোর অধীনে। বাকি প্রতিষ্ঠানগুলো ব্যক্তিগত। মেলায় অংশ নিয়ে দেশের তৈরি পাটজাত, কাঠ ও বাঁশের হস্তশিল্প, সিরামিক সহ টেকসই নানা পণ্য বিদেশিদের কাছে তুলে ধরছে তারা। প্রথমবারের মতো আমরা আসছি অ্যাম্বিয়েন্টে জার্মানি ফেয়ারের। এক্সপিরিয়েন্স ভালো, মাশাআল্লাহ রেসপন্সও ভালো। ইনশাআল্লাহ ভবিষ্যতে আরও আসবে এবং বড় পরিসরে আসার চেষ্টা করব। আমরা যত বেশি আমাদের পণ্যগুলোকে বিদেশের বাজারে তুলে ধরব, তত বেশি আমাদের অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশ এগিয়ে যাবে। আমরা আসলে বাংলাদেশের যে ঐতিহ্য বা যে বাংলাদেশের যে কালচারাল যে মোটিভগুলো আছে, যে পুরনো মোটিভগুলো আছে, সেগুলোকে আসলে আমরা আমাদের এই কাজের মাধ্যমে আমরা কন্টেম্পোরারি ডিজাইনের দিয়ে আমরা তুলে ধরতে চেয়েছি। এটা আমার ফার্স্ট টাইম অ্যাম্বিয়েন্টে, অ্যান্ড থ্যাঙ্কস টু এক্সপোর্ট প্রমোশন ব্যুরো অ্যান্ড দ্য এম্বাসি অফ বাংলাদেশ আমাদেরকে এই অপরচুনিটি দেওয়ার জন্য। মেলায় বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে জার্মানিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স রাহাত বিন জামান, দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর চৌধুরী মোহাম্মদ গোলাম রাব্বি বলেন, আম্বিয়ান্তের মতো আন্তর্জাতিক এমন বাণিজ্য মেলা বাংলাদেশের অর্থনীতি, ভাবমূর্তি ও বৈচিত্র্যময় পণ্যের মান রক্ষার মাপকাঠি। একই সাথে আন্তর্জাতিক বাজারে দেশের অবস্থানকে আরও শক্তিশালী করার দারুণ সুযোগ। এই মেলাতে অংশগ্রহণ করলে আমরা মনে করি যে বাংলাদেশের অর্থনীতি একদিকে যেমন ডাইভার্সিফাইড হবে, বিজনেস ডাইভার্সিফাইড হবে, তেমনিভাবে ইউরোপিয়ান মার্কেটেও আমাদের পণ্য লাইনগুলোর যেটা আমরা সেটার সক্ষমতা আমরা দেখাতে পারবো। 5 দিন ব্যাপী এবারের মেলায় হস্তশিল্প, সিরামিক্স ও কুকওয়্যার সহ বিভিন্ন বৈচিত্র্যময় পণ্য প্রদর্শিত হচ্ছে। প্রায় প্রতিদিনই মেলায় থাকছে নানা পণ্য ও আইডিয়া নিয়ে পরিচিতি পর্ব। মেলা চলবে 11 ফেব্রুয়ারি পর্যন্ত। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। বাংলাদেশ সহ বিদেশি শিক্ষার্থীরা হঠাৎ করেই যেন মুখ ফিরিয়ে নিচ্ছে উচ্চশিক্ষার তীর্থস্থান খ্যাত যুক্তরাজ্য থেকে। বিশ্ববিদ্যালয়গুলোতে বিদেশি শিক্ষার্থীদের আবেদন উল্লেখযোগ্য হারে কমেছে। অভিবাসন নীতিমালায় সরকারের কঠোর অবস্থানের কারণেই বিকল্প খুঁজছে শিক্ষার্থীরা, বলছেন সংশ্লিষ্টরা। লন্ডন থেকে বিস্তারিত সোহেব কবিরের রিপোর্টে। যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে বিদেশি শিক্ষার্থীদের ভর্তির আবেদন হঠাৎ করে উল্লেখযোগ্য হারে কমতে শুরু করেছে। গেল বছর গ্র্যাজুয়েট লেভেলে পড়তে আসা শিক্ষার্থীদের সাথে করে পরিবারের সদস্যদের আনার ক্ষেত্রে বিধিনিষেধ জারি করা হয়। অপরদিকে ব্রিটিশ শিক্ষার্থীদের সাথে তুলনামূলকভাবে আকাশচুম্বী টিউশন ফি বৃদ্ধিও অন্যতম কারণ মনে করছেন অনেকে। তবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিষয়ক পরামর্শ প্রদানকারী প্রতিষ্ঠানগুলো বলছে, শিক্ষার মান ধরে রাখার ক্ষেত্রে এখনও শীর্ষ স্থানে রয়েছে যুক্তরাজ্য। অ্যারাউন্ড 40% স্টুডেন্ট ইউকেতে আসার পরিমাণ কমেছে, যদিও ব্রিটিশ কাউন্সিল এবং ইউকেবিআই ডাটা থেকে পরবর্তীতে আমরা জানতে পারবো ওর অ্যাকচুয়াল পরিমাণ কত। কোন কোন ইউনিভার্সিটি 100% টিউশন ফি পর্যন্ত নেয়, যেটা একসাথে দেওয়াটা অনেক টাফ। সেকেন্ডলি হচ্ছে ডিপেন্ডেন্ট বন্ধ করে দেওয়ার কারণে অনেকে ফ্যামিলি ছাড়া আসতে যাচ্ছে না, সো তারা অন্য কোথাও পার্সু করছে মাস্টার্স। দেশটির মোট অভিবাসীর সংখ্যা ঠিক রাখার পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোতে মেধাবীদের ভারসাম্য রাখতেই কঠোর নীতিতে সরকার। হাড়ভাঙ্গা পরিশ্রমের চাকরি করে উচ্চ মাত্রার টিউশন ফি পরিশোধে হিমশিম খেতে হচ্ছে বিদেশি শিক্ষার্থীদের। স্টুডেন্টদের ভিসা এক্সটেনশনের ক্ষেত্রে সিরিয়াস করা করে, যেমন কোনো একটা সাবজেক্টে যদি একটা কোনো সেকশনে একটা কোনো সেমিস্টার যদি ফেল করে, তাহলে সেটা রিটেক দেওয়ার ক্ষেত্রে অনেক ইনস্টিটিউশনে নতুন করে কস্ট ইস্যু করতে দেয় না। তো এই সকল কতগুলি কম্বাইন্ড রিজনে দেখা যাচ্ছে যে এখানে স্টুডেন্ট হিসেবে সাস্টেন করা খুবই কঠিন হয়ে যাচ্ছে। বিদেশি শিক্ষার্থীর ভর্তি হ্রাস পাওয়ায় নিজেদের পরিচালনা ব্যয় মেটাতে সংকটে অনেক বিশ্ববিদ্যালয়।
সংকট মোকাবেলায় কার্ডিফ বিশ্ববিদ্যালয়ে কর্মরত 400 জনকে চাকরিচ্যুত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। একই সাথে বন্ধ করে দেওয়া হচ্ছে বেশ কয়েকটি কোর্স ও বিভাগ। ব্রিটিশ অর্থনীতিতে প্রতি বছর 42 বিলিয়ন পাউন্ড অবদান রাখে বিদেশি শিক্ষার্থীরা। তবে কঠোর ইমিগ্রেশন নীতিমালা, একই সাথে বিশ্ববিদ্যালয়গুলোর টিউশন ফির উচ্চ হারের কারণে বিদেশি শিক্ষার্থী আসার সংখ্যা কমে গেছে। একই সাথে মুখ থুবড়ে পড়েছে বিদেশি শিক্ষার্থী নির্ভর বিশ্ববিদ্যালয়গুলো। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। প্রবাসীদের জন্য দূতাবাস সেবা সহজ করতে ভ্রাম্যমাণ কনসুলার ও কল্যাণ ক্যাম্পেইন সেবা চালু করেছে মালদ্বীপের বাংলাদেশ হাই কমিশন। প্রবাসীদের ব্যাপক সাড়া পেয়ে আগামীতে দেশটির বিভিন্ন আইল্যান্ডেও এই সেবা অব্যাহত থাকবে বলে জানান বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনার। খন্দকার ওমর ফারুকের তথ্য ও ছবিতে বিস্তারিত। মালদ্বীপে কর্মরত বিদেশি কর্মীদের মধ্যে বাংলাদেশি কর্মী রয়েছেন প্রায় লাখের অধিক। পাসপোর্ট নবায়ন সহ নানা জটিলতায় অনেক প্রবাসী অবৈধভাবে কর্মরত আছেন দেশটিতে। এবার প্রবাসীদের দূতাবাস সেবা সহজ করতে ভ্রাম্যমাণ কনসুলার ও কল্যাণ ক্যাম্পেইন সেবা চালু করেছেন মালদ্বীপের বাংলাদেশ হাই কমিশন। রাজধানী মালে থেকে প্রায় 534 কিলোমিটার দূরে অবস্থিত দেশটির আড্ডু সিটিতে সাপ্তাহিক ছুটির দিনে 2 দিনব্যাপী ভ্রাম্যমাণ কনসুলার ও কল্যাণ সেবা দিয়েছেন দূতাবাস কর্মকর্তারা। দ্বীপটির স্থানীয় একটি আবাসিক হোটেলে ভ্রাম্যমাণ কনসুলার ও কল্যাণ ক্যাম্পেইন আয়োজন করেন আড্ডু সিটি কাউন্সিলর। এই সময় প্রায় 50 জন প্রবাসী বাংলাদেশিকে মোবাইল ডিভাইসের মাধ্যমে 55টি ই পাসপোর্ট, 12টি এমআরপির এনরোলমেন্ট সহ তাৎক্ষণিকভাবে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মেম্বারশিপ কার্ড প্রদান করা হয় বলে জানান দূতাবাস কর্মকর্তা। এখানে আমরা 2 দিন থাকবো এবং 2 দিন আমরা বাংলাদেশি যারা আছে এখানে, যাদের পাসপোর্ট নেই, পাসপোর্ট রিনিউ করতে হবে, এবং যারা প্রবাসী কল্যাণ বোর্ডের যে মেম্বারশিপ কার্ড আছে ওই সেবা দেওয়ার জন্য আমরা এসেছি। কর্মব্যস্ততার কারণে প্রবাসীরা মালের অফিসে তাদের দূতাবাস সেবা গ্রহণ করতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। দূতাবাসের এই ধরনের ক্যাম্পেইনে জটিলতা থেকে রেহাই পাবেন বলে মনে করেন প্রবাসী বাংলাদেশিরা। তো আমরা এখানে আড্ডু সিটি থেকে মালে যাইতে অনেক টাকা ব্যয় করার ব্যাপার, প্রায় মোরলেস রুপিয়া 9000 প্লাস পরিমাণে টাকা প্রয়োজন লাগে। টিকিট, হোটেল বুকিং অনেক দোকান দিতে পড়তে হয়। আসলে একটা খুব সংকটের ভিতরে ছিলাম, সেই সংকটটা কাটিয়ে আমাদের বাংলাদেশের হাই কমিশনারের পক্ষ থেকে যে টিম আড্ডু সিটিতে আসছে, আমাদের যে উদ্যোগটা করছে, যেটা আমাদের সহজ হয়েছে। মালে যেতে আমার 6000 টাকা খরচ হতো, টিকিট কাটা যেত, মালে থাকতে হতো অনেক টাকা খরচ হতো, 10,000 টাকা প্রায় আমি সেভ হয়েছে। প্রবাসীদের ব্যাপক সাড়া পাওয়ায় আগামীতে দেশটির বিভিন্ন আইল্যান্ডে এই ক্যাম্পেইন আয়োজন করা হবে বলে জানান বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনার মোহাম্মদ সোহেল পারভেজ। এটি আমরা ভবিষ্যতে আরও অন্যান্য আইল্যান্ডেও আমরা নিয়ে যাব, যাতে করে আমরা আমাদের প্রবাসীদের জন্য যে সেবাটি রয়েছে সেগুলো আমরা তাদের দোরগোড়ায় পৌঁছে দিতে পারি, এবং এতে করে তারা মালদ্বীপের রাজধানী মালেতে না এসেই খুব সুন্দরভাবেই তাদের যে কাঙ্ক্ষিত সেবাটি সেটি তারা কম খরচে এবং কম সময় ব্যয়ে পাবেন। দূতাবাসের এমন কল্যাণমূলক কার্যক্রম দেশটির প্রতিটি আইল্যান্ডে অব্যাহত রাখার দাবি প্রবাসীদের। সময় সংবাদ, মালদ্বীপ। মনের মতো ডিজাইন আর স্টাইলিশ কালেকশন, ব্রিকেল ফার্নিচার, ফার্নিশ ইওর ড্রিম। খেলার খবর। অতিরিক্ত দর্শক চাপে পণ্ড ফরচুন বরিশালের শিরোপা উৎসব। নগরীর ওয়েলস পার্কে সমর্থকদের ভিড়ের কারণে স্টেজ পর্যন্ত ক্রিকেটারদের গাড়ি আসতে অপেক্ষা করতে হয় দীর্ঘ সময়। এরপর ক্রিকেটাররা স্টেজে উঠলে নিরাপত্তা বেষ্টনী ডিঙিয়ে মঞ্চের কাছে সমর্থকরা চলে আসেন। ফলে দ্রুতই অনুষ্ঠান শেষ করে বিশেষ প্রোটোকলে সেখান থেকে সরিয়ে নেওয়া হয় ক্রিকেটারদের। এর আগে সকালে চার্টার্ড ফ্লাইটে ঢাকা থেকে বরিশাল যান তামিম, মুশফিক, রিয়াদরা। বরিশাল থেকে সালাউদ্দিন আল মামুনের ক্যামেরায় বিস্তারিত মাহবুব রিমনের রিপোর্টে। এই ট্রফিটার জন্য কতই না অপেক্ষা। দূর থেকে হলেও নায়কদের যে এক নজর দেখা যায়। ওয়েলস পার্ক যেন লাখো মানুষের জনসমুদ্র। ঘড়ির কাঁটায় সময় পেরোয়, কিন্তু ভিড় ঠেলে টিম বাস স্টেজে আসতে পারছে কই। পথে আটকা ঘন্টা খানেকের বেশি। সমর্থকদের ভালোবাসা কিছুক্ষণের মধ্যে রূপ নেয় বিশৃঙ্খলায়। লাখো মানুষের আবেগ সামাল দিতে পারেননি আয়োজকরা। শেষমেশ স্টেজে ওঠেন মুশফিক, রিয়াদ, রিশাদরা, কিন্তু মিনিট 3 বেশি থাকতে পারেননি। চরম হট্টগোল, হই হুল্লোড়, নাজেহাল অবস্থা। তবুও জাতীয় দলের তারকা ক্রিকেটারদের এক নজর দেখাতেই তৃপ্তি। বিপিএল এর ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন বলে কথা। তামিমরাও ট্রফি উঁচিয়ে ধরে
করে জবাব দিলেন সেই ভালোবাসার। এটা আমার কাছে বড় একটা পাওয়া, আর আমি মূলত আসার কারণ হচ্ছে তামিম ইকবালের কাছে একটা অটোগ্রাফ নিব। তামিমের জন্য আমরা তামিমের বিগ ফ্যান। নেক্সট টার্গেট 26 সালের ট্রফিটা আমাদের হতেই হবে। আমরা বিপিএল এর ট্রফিটা পুরোপুরি আমাদের সম্পত্তি বানিয়ে নিতে চাই। এই বরিশাল স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানে উন্নীত করে বিপিএল এর খেলা এই বরিশালে যাতে দেওয়া হয়। এখানে জনসমুদ্র হয়ে গেছে, এত মানুষ যদি হইতো খেলা দেখার জন্য আরো বেশি মানুষ হবে। এর আগে বিশেষ বিমানে টানা 2 বিপিএল শিরোপাকে সঙ্গী করে বরিশালে বাংলাদেশের চ্যাম্পিয়নরা পথে পথে উৎসুক জনতার ঢল, হাত নেড়ে অভিবাদন, এক আবেগঘন পরিবেশ। তবে শেষ পর্যন্ত ভক্তদের পাগলামিতে ভেস্তে যায় কনসার্টের পরিকল্পনা, ভেস্তে যায় আরো অনেক আয়োজন, কিন্তু ভালোবাসার কাছে ওসব যে নস্যি। দিন শেষে ভালোবাসাই তো আসল। বরিশাল ক্রিকেটের শহর, বরিশাল বিপিএল এর শহর। প্রমাণ করে দেয় ক্রিকেট ভালোবাসেন। বিপিএল ফিরুক বরিশালে। মাহবুব রিমন, বেলসবার্গ, বরিশাল। বরিশালে বিপিএল এর ট্রফি সেলিব্রেশনের সমর্থকদের ভিড় দেখে হতবাক তামিম ইকবাল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফরচুন বরিশালের অধিনায়ক বলেন, জীবনদশায় এত মানুষ একসঙ্গে দেখেননি। তার ধারণা অন্তত 1.5 থেকে 2 লাখ দর্শক ছিলেন সেখানে। খুব বেশি সময় দিতে না পারায় দুঃখ প্রকাশ করেন শিরোপা জয়ী ক্যাপ্টেন। আমার লাইফে আই হ্যাভ টু টেল ইউ দিস, আমার লাইফে আমি এতগুলা মানুষ একসাথে দেখিনি। বেলসপার্ক মাঠে বিপিএল চ্যাম্পিয়নদের সামনাসামনি দেখার সৌভাগ্য হয়েছে, তবে স্বাদ মেটেনি ক্রিকেট প্রেমীদের। জনস্রোত ঠেলে মঞ্চে উঠেছিলেন ফরচুন বরিশালের ক্রিকেটাররা, তবে সেটা মোটে মিনিট 5 জন্য। সেখানেও ভক্তদের উদ্দেশ্যে আনুষ্ঠানিকভাবে তেমন কিছু বলার সুযোগ পাননি কেউ। সমস্ত কাজ ফেলে যারা ভালোবাসায় সিক্ত করলেন তাদের প্রতি সম্মান জানাতেই ঢাকায় ফিরে ফরচুন বরিশালের অফিসিয়াল ফেসবুক পেজে বিবৃতি দেন তামিম ইকবাল। অনেক প্ল্যান ছিল, আমরা এই কারণেই পুরো টিম নিয়ে বরিশালে এসেছিলাম যে আপনাদের সবার সাথে দেখা হবে, আমরা কিছু কথা বলবো, প্রত্যেকটা প্লেয়ার কিছু না কিছু কথা বলবেন আপনাদের সবার সাথে। ওখানে স্টেজে খুবই কম সময়ে থাকতে আমরা পেরেছি। আমার কাছে মনে হয় খুব কিছু না হলেও 1.5 থেকে 2 লক্ষ মানুষ আপনারা ছিলেন আমাদেরকে দেখার জন্য। এটা একটা সময় এমন অবস্থা হয়ে গেছিল যে আমাদের সিকিউরিটি টিম এই জিনিসটাকে আর সেফ মনে করছিল না। আপনি যদি লক্ষ্য করে থাকেন, যখন আমরা বাস নিয়ে ঢুকতেছিলাম আমাদের বাসের উপরে পর্যন্ত মানুষ উঠে যাচ্ছিল। তো আমাদের সিকিউরিটি টিম থেকে একদম স্ট্রিক্টলি অ্যাডভাইস করা হয়েছিল যেটা আসলে সেফ না। অধিনায়ক তামিম ইকবালের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে পোস্ট দিয়েছেন মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, এবাদত হোসেন, তাওহিদ হৃদয়রাও। অকুণ্ঠ সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি বেশি সময় কাটাতে না পারায় দুঃখ প্রকাশ করেন তারা। বাংলাদেশের মানুষের ক্রিকেট প্রেম নিয়ে নতুন করে কিছু বলার নেই, তবে এবারের বিপিএল এ পাবলিক এঙ্গেজমেন্ট ছিল চোখে পড়ার মতো। ফরচুন বরিশাল ও চিটাগং কিংসের ফাইনালে মিরপুর শেরি বাংলা জাতীয় স্টেডিয়াম ছিল ফুল হাউস। টিকিট বিক্রিতে রেকর্ড গড়েছে বিপিএল এর সদ্য সমাপ্ত আসর। বরিশাল সফরে দর্শকদের উন্মাদনা আরেকবার টের পেলেন ক্রিকেটাররা। ট্রফি নিয়ে বিপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর এলাকা ভিত্তিক ট্যুরের ঘটনা এই বছরই প্রথম দেখা গেল। গ্লোবাল সুপার লিগ আর 2017 সালে জেতা বিপিএল শিরোপা নিয়ে রংপুর সফরে দারুণ সময় কাটিয়েছে রংপুর রাইডার্স। অতিরিক্ত মানুষের চাপ সামাল দিতে হিমশিম খেতে না হলে আরও উপভোগ্য একদিন কাটাতে পারতেন শিরোপাজয়ী ফরচুন বরিশাল ক্রিকেটাররাও। মাকসুম আলম খান, সময় সংবাদ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের বিপক্ষে ভারত চাপে থাকবে। টাইগারদের হারানো সহজ হবে না বলে মনে করেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। বিপিএলে ম্যাচ না পেলেও অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ওপর পূর্ণ আস্থা রাখছেন মোহাম্মদ আশরাফুল। যদিও এবারের আসরে ব্যাটারদের চেয়ে বোলারদের চ্যালেঞ্জ বেশি থাকবে বলে মন্তব্য করেন জাবেদ ওমর বেলি। এদিকে এদিনও কালো পর্দা দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির অনুশীলন করেছে ক্রিকেটাররা। ছুটি কাটিয়ে অনুশীলনে যোগ দিয়েছেন নাসুম, নাহিদ রানা ও তাসকিন আহমেদ। মুশতাক আহমেদ পাকিস্তানের সেরা স্পিনারদের একজন। তার দেশই হবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি, যেখানে পেসারদেরই দাপট দেখা যায়। এমন কন্ডিশনে নাসুমদের দিতে হবে কঠিন পরীক্ষা। তবে স্পিনারদের বেশ ভালোভাবেই প্রস্তুত করছেন মুশতাক, দিচ্ছেন নতুন টোটকা।
যদিও চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের প্রথম লড়াইটা হবে দুবাইয়ে, তাও আবার শক্তিশালী ভারতের বিপক্ষে। এই টুর্নামেন্টে কখনই ভারতকে হারাতে পারেনি টাইগাররা। তারপরও সাবেক অধিনায়কের মতে ম্যাচে টিম ইন্ডিয়া থাকবে কিছুটা চাপে। ভারত খুব ভালো দল, কিন্তু চাপে পড়তে পছন্দ করে না। আমরা কিন্তু দেখেছি কয়েকবার চাপে ভেঙে পড়তে, এবং তারা আসলে যখন বাংলাদেশের সাথে খেলে আমার মনে হয় তারা একটু বাড়তি চাপেই থাকে। আপনার যদি আমরা যদি হিসাব করে দেখি তাহলে ভারত দলকে আপনাকে মানতে হবে তারা অনেক এগিয়ে আছে, তাদের দলে অনেক চ্যাম্পিয়ন প্লেয়ার, ম্যাচ উইনিং প্লেয়ার অনেক বেশি, কিন্তু ভারত কিন্তু আমাদের সাথে খেলার সময় চাপে থাকে এবং চাপের মুখে তারা সবসময় তাদের সেরা ক্রিকেটটা খেলে। টিম ম্যানেজমেন্টের সবচেয়ে বেশি দুশ্চিন্তা নাজমুল হোসেন শান্তর অফ ফর্ম। বিপিএলও পর্যাপ্ত ম্যাচ খেলার সুযোগ পাননি টাইগার অধিনায়ক। যদিও ছন্দে ফিরতে সর্বোচ্চ চেষ্টা করছেন তিনি, তার উপর পূর্ণ আস্থা রাখছেন মোহাম্মদ আশরাফুল। শান্ত খেলতে পারেনি, হয়তোবা কি হবে, কিন্তু আমি মনে করি যে সবচেয়ে ভালো সে পারফরমেন্স করতে পারবে এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে, কারণ এই সময়টা সে ইন্ডিভিজুয়াল ট্রেনিং করতে পেরেছেন। 50 ওভার খেলার জন্য যেভাবে প্রিপারেশন নেওয়া উচিত সেই প্রিপারেশনটা সে নিতে পেরেছেন। পাকিস্তানের মাটিতে গতির ঝড় তুলে আলোচনায় এসেছিলেন নাহিদ রানা। ভারতের বিপক্ষেও দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছেন ডানহাতি এই পেসার। হেড কোচ ফিল সিমন্সেরও তাকে নিয়ে অনেক আশা। তাসকিন সাকিবের ওপরও ভরসা রাখছে টিম ম্যানেজমেন্ট, যদিও মেগা আসরে তাদের সামনে চ্যালেঞ্জ থাকবে অনেক বেশি। ব্যাটিং নিয়ে আমি মনে হয় না এই পাকিস্তান চ্যাম্পিয়ন ওয়াইড থাকবে, কেন তক্তা উইকেটে বলি খুব ভালো উইকেট হবে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে বোলারদের ক্ষেত্রে। আপনি যদি দেখেন ওয়েস্ট ইন্ডিজে আমরা একদম তক্তা উইকেট পেয়েছি, আমরা টপ রান করেছি, কিন্তু আমরা অনায়াসে হেরে গিয়েছি। বাট আমার ব্যাটিং নিয়ে এই সিরিজ এত ভোগাবে না, বাট বোলিংটা খুব চ্যালেঞ্জিং হবে। যে উইকেটে হোক, এখন তাসকিন অনেক লেবার বোলিং করে, অনেক বুদ্ধি নিয়ে বল করে, মুস্তাফিজ আছে, সাকিব আছে, আশা করি সবাই ভালো বল করবে। এদিকে এদিনও কালো পর্দা দিয়ে অনুশীলন করেছে টাইগাররা। চ্যাম্পিয়ন্স ট্রফির অনুশীলনে প্রথমবারের মতো যোগ দিয়েছেন নাসুম আহমেদ, নাহিদ রানা, তাসকিন আহমেদরা। ছুটি কাটিয়ে এখনো ফেরেননি মেহেদি মিরাজ ও পারভেজ ইমন। আর বরিশালে বিপিএল ট্রফি উদযাপনে যাওয়ায় অনুশীলনে ছিলেন না স্কোয়াডে থাকা শান্ত, রিশাদ, মুশফিক ও মাহমুদুল্লাহ। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। স্পোর্টিং উইকেটে ব্যাটাররা যেন বড় রান সংগ্রহ করতে পারেন এবং সেই রান কিভাবে বোলাররা ডিফেন্ড করবেন তাতে অভ্যস্ত করতে এবারে বিপিএল এর রান সহায়ক উইকেটের পরামর্শ দিয়েছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ, যা চ্যাম্পিয়ন্স ট্রফিতে টাইগারদের সহায়তা করবে বলেও মনে করেন তিনি। এদিকে শীঘ্রই সচল করা হবে বিসিবির ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, যার মাধ্যমে আর্থিকভাবে খারাপ সময়ের মাঝে থাকা সাবেক ক্রিকেটার, কোচ, আম্পায়ার, কিউরেটর, সাংবাদিকদের সহযোগিতা করবে। ইনস্ট্রাকশন দিয়েছিলাম কিউরেটরকে। আমি সেন্ট কিটসের নেভিসে গিয়েছিলাম খেলা দেখতে, 3টা ওয়ানডে দেখেছিলাম, 322, 295 করে আমরা হেরেছিলাম 2টা ম্যাচ, কোনো কম্পিটিশন হয় নাই। সো দুটো জিনিস মাথায় খেলেছে আমার, যে ভালো উইকেটে বেশি রান করার একটা অভ্যাস করতে হবে, ভালো উইকেটে বোলারকে আমরা ভালো বল করে ওইটা রেস্ট্রিক্ট করবে, ওইটা খুব গুরুত্বপূর্ণ। আমরা গ্রিন টপে খেলবো, টেস্ট ম্যাচে খেলবো। এবার উইকেটে কিন্তু ল্যাটারাল মুভমেন্টও ছিল, কিন্তু বাউন্সটা খুব ভ্যারিয়েবল ছিল, খুব আনইভেন বাউন্স ছিল না। এদিকে অসচ্ছল ক্রিকেটার, আম্পায়ার, কোচ, কিউরেটরদের সহায়তা করতে বিশেষ উদ্যোগ নিতে যাচ্ছে বিসিবি। একটি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মাধ্যমে ফান্ড কালেক্ট করে সহায়তা করবে বোর্ড। আমাদের একটা ওয়েলফেয়ার আছে, একটা ডিপার্টমেন্ট, একটা ফাউন্ডেশনও, নন ফাংশনাল ফাউন্ডেশন আছে। সো আমার অনেক কাজের মধ্যে এইটাকে আমি প্রায়োরিটি দিতে চাই। এমনও আছেন আমাদের কেউ যারা দে রিয়েলি ডিফিকাল্ট টু টেক দ্য লাইফ অ্যাহেড। সো আমি চেষ্টা করছি যে জাভেদের মতোই একটা ক্রিকেট বোর্ডে, যেহেতু ক্রিকেট বোর্ডের সুবিধাটা আছে, বিকজ ক্রিকেট বোর্ডের কিছু টাকা আছে, আমরা স্টার্ট করব 10 থেকে 20 হাজারের একটা রেঞ্জে যাতে দিতে পারি, তারপরে এটা আস্তে আস্তে বড় হবে। একই সঙ্গে বোর্ড সভাপতি বিত্তবানদের আহ্বান করলেন অসচ্ছলদের সহায়তায় এগিয়ে আসার। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এবারে ফুটবল। এশিয়ান কাপ বাছাইয়ে ভারত ম্যাচকে সামনে রেখে 38 জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। হ্যাভিওরে কাবরে দলে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন শেফিল্ড ইউনাইটেডের ফুটবলার হামজা চৌধুরী। এছাড়াও আছেন আরেক প্রবাসী ফুটবলার ফাহমেদুল ইসলাম। এই দুজন সহ স্কোয়াডের নতুন মুখের সংখ্যা 6। 25 মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। প্রত্যাশিতই ছিল, এবার এলো আনুষ্ঠানিক ঘোষণা। প্রিমিয়ার লিগের ফুটবলার হামজা চৌধুরীকে রেখে এশিয়ান কাপ বাছাইয়ের প্রাথমিক স্কোয়াড দিয়েছে বাংলাদেশ। 38 সদস্যের তালিকা সংক্ষিপ্ত হবে সৌদি আরব ক্যাম্পের পর।
গোলরক্ষকের তালিকায় আছেন মিতুল সহ 5 জন। প্রথমবারের মতো লাল সবুজের স্কোয়াডে রাখা হয়েছে মোহামেডানের সাকিব আল হাসানকে। ফিরেছেন আনিসুর রহমান জিকো। বিশ্বনাথের ইনজুরিতে চিন্তাটা বেশি রক্ষণভাগ নিয়ে, তাই প্রাথমিক স্কোয়াডে সর্বোচ্চ 13 জনের নাম তালিকায়। নতুন মুখ জাহিদ হোসেন শান্ত। ফিরেছেন তারিক কাজী। ঘরোয়ায় ব্রাদার্স ইউনিয়নের হয়ে পারফরমেন্সের পুরস্কার পেলেন সুশান্ত ত্রিপুরা। তবে আসল চমকটা মিডফিল্ডে। সবচেয়ে বড় আর আরাধ্যের নাম হামজা চৌধুরী। শেফিল্ড ইউনাইটেডের এই ডিফেন্সিভ মিডফিল্ডার ছাড়া ফেরানো হয়েছে জামাল ভুঁইয়াকে। হামজা জামালের সঙ্গে মধ্যমাঠে তৃতীয় প্রবাসী হিসেবে জায়গা করে নিতে পারেন ফাহমেদুল ইসলাম। 18 বছরের ফুটবলার খেলেন ইতালির 4র্থ ডিভিশনের ক্লাব আলবিও কালচোর হয়ে। কাবরেরার পরীক্ষায় টিকে গেলে হামজার সঙ্গে লাল সবুজের জার্সিতে দেখা যেতে পারে এই তরুণকে। Fahmedul Islam, which is a player which is playing in Italy in the Serie D for Olbia Calcio. তবে ভারতের মাটিতে বাছাই পর্বে পরীক্ষাটা থাকবে ফরওয়ার্ডদের। গোলখরা কাটাতে নিজেদের প্রমাণের বিকল্প নেই মোরসালিন নোভাদের। ঘরোয়ার পারফরমেন্সে ফরওয়ার্ডদের তালিকায় নতুন 2 মুখ আরিফ ও আলামিন। 28 ফেব্রুয়ারি ঢাকায় ক্যাম্প শুরু করবে বাংলাদেশ। এরপর যাবে সৌদি আরব। কন্ডিশনিং ক্যাম্প শেষে আবারও দেশে ফিরবে কাবরেরা বাহিনী। শিলংয়ে 25 মার্চের আগে ম্যাচ ভেন্যুতে 4 দিনের অনুশীলন। সেখানেই দলের সঙ্গে যোগ দেবেন হামজা। সাব্বির মিথুন, সময় সংবাদ। নারী ফুটবলের চলমান সংকটের মাঝেও বোলারদের সঙ্গে চুক্তি নবায়ন করতে যাচ্ছে বাফুফে। ফেডারেশনের বিভিন্ন সূত্রের খবর, অনুশীলনের যোগ না দেওয়ায় চুক্তি থেকে বাদ পড়তে যাচ্ছেন বিদ্রোহ করা 18 ফুটবলার। দেশে ফিরে দ্বিতীয়বারের মতো ফেডারেশনে গিয়েও কোচ ও ফুটবলারদের দ্বন্দ্বের ইস্যু সমাধান করতে পারেননি বাফুফে সভাপতি তাবিত আওয়াল। কোচের সঙ্গে নারী ফুটবলারদের দ্বন্দ্বের ইস্যুতে কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছে না বাংলাদেশ ফুটবল ফেডারেশন। দিন যত গড়াচ্ছে পরিস্থিতি আরও ঘোলাটে হচ্ছে। শনিবার দুপুরে ফেডারেশনে আসেন বাফুফে সভাপতি। প্রায় 4 ঘন্টা অফিস করেও নারী ফুটবল নিয়ে চলমান সংকট নিরসনে কোনো পথ খুঁজে পাননি তিনি। তাই গণমাধ্যমে এই বিষয়ে কোনো মন্তব্য করেননি তাবিত আওয়াল। নারী ফুটবল নিয়ে একের পর এক ইস্যুতে উত্তপ্ত দেশের ফুটবল অঙ্গন। বাফুফে সভাপতির অনুরোধের পরও পিটার বাটলারের অধীনে অনুশীলনে যোগ দেন বিদ্রোহী নারী ফুটবলাররা। ফেডারেশনের বিভিন্ন সূত্রের খবর, সাবিনা, সানজিদা, মাসুরাদের ছাড়াই বাকি 12 ফুটবলারের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি সারতে যাচ্ছে বাফুফে, যেখানে যুক্ত হতে পারে বয়সভিত্তিক দলের ফুটবলাররাও। তাতেই বাদ পড়তে যাচ্ছেন বিদ্রোহী 18 ফুটবলার। তবে ফুটবলারদের সঙ্গে কেমন চুক্তি হচ্ছে তা নিয়ে মুখ খুলেনি বাফুফের কোনো কর্মকর্তা। কথা আগাচ্ছে, আমরা একসাথে সব সিদ্ধান্ত নেব। কাউকে এখন করব, কাউকে পরে করব, কাউকে এই করব, এই হিসেবে আমরা এখন যাচ্ছি না। প্রেসিডেন্ট চেষ্টা করছে এবং অবশ্যই খুব ভালো রেজাল্ট আপনার খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। সমাধান হচ্ছে, তারপরে তো চুক্তি হবে। এদিকে সভাপতি আবারও বিদেশ সফরে যাওয়ায় সময় মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে না পূর্ব নির্ধারিত বাফুফের নির্বাহী সভা। তার আগেই নারীদের সঙ্গে কোচের দ্বন্দ্বের বিষয়টি মীমাংসা করতে চায় ফেডারেশন। প্রেসিডেন্ট থাকবেন না, উনি বাইরে যাবেন, ওটা আসলে আমরা ওই মিটিং করব। প্রেসিডেন্ট খুব পজিটিভ এবং প্রেসিডেন্টে সব কিছু ঠিক করতেছে। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান হবে। বাফুফের বিভিন্ন সূত্রের খবর, শেষ পর্যন্ত বিদ্রোহী নারী ফুটবলাররা অনুশীলনে যোগ না দিলে তাদের উপর চাপ দেবে না ফেডারেশন। সাবিনা, সানজিদা, ঋতুপর্ণাদের ছাড়াই সংযুক্ত আরব আমিরাত সফরের জন্য দল ঘোষণা করবেন কোচ পিটার বাটলার। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। খেলাধুলার খবর। তৃণমূল পর্যায়ের সুবিধাবঞ্চিত শিশুদের কাছে ক্রিকেট পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে শুরু হলো জাবেদ ওমর বেলির ইনিশিয়েটিভ ফাউন্ডেশন কার্যক্রম। এদিন রাজধানীর এক হোটেলে এর উদ্বোধন করেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল, হাবিবুল বাশার সুমন, হাসিবুল হাসান শান্ত সহ অনেক ক্রিকেট সাংবাদিক, ক্রীড়া সাংবাদিক, যেখানে এই ফাউন্ডেশনের মাধ্যমে শিশুদের মানসিক স্বাস্থ্য ও তৃণমূল পর্যায়ের ক্রিকেটারদের সহায়তা করার প্রতিক্রিয়া তুলে ধরেন সাবেক ওপেনার জাবেদ ওমর বেলি। অনেকে আছে চ্যারিটি করে খুব হালকাভাবে, কেউ জানে না, বাট চ্যারিটিটা কিন্তু জানাটাও খুব জরুরি আমি মনে করি। ইয়োর নিউ জার্নি, আই এম শিওর দ্যাট মানে আমি বোর্ড প্রেসিডেন্ট, তুমি আমাকে পাবে হলে এজ এ প্লেয়ার, এরকম করে আজকে আমরা আসছি। সবাই চেষ্টা করবো যাতে এটা থেমে না যায়। ব্যাট বল মানে খুবই কম বাজেট থাকে,
খুব কষ্ট হয় যে কিনা আমরা হয়তো ওইভাবে সে প্লেয়ার হবে না, বাট সে খেলবে মজা করার জন্য। আমার মতো ম্যাচিউর এস্টাবলিশড লোক, আমি কোনো এক কারণ ডিপ্রেশনে চলে গিয়েছিলাম। যেহেতু বাচ্চারা আমরা সবসময় বলি, চিৎকার দেয়, পড়ো না কেন, এই মা বাবা মারে, আমি চিন্তা করলাম ওইটা একটা বড় ব্যাপার। আমি ভিতর থেকে ফিল করলাম যে এমন ডিপ্রেশন যে আমরা কারণ মানে আত্মীয়কেও না দেয়, দুশ্মনকেও না দেয়, খুব খারাপ জিনিস। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। প্রধান উপদেষ্টার সঙ্গে আজ বৈঠকে বসছে বিএনপি। ভোটের সময় নিয়ে হবে আলোচনা। বর্তমান পরিস্থিতিতে নির্বাচন হলে ইলেকশন জেনোসাইডের শঙ্কা জামাতের। 13 বছরেও আলোর মুখ দেখেননি সাগর রুনি হত্যা মামলা। 115 বার পিছিয়েছে তদন্ত প্রতিবেদন জমার তারিখ। শীঘ্রই রহস্য উদ্ঘাটন হবে আশা পিবিআই প্রধানের। শুল্ক বাড়ানোয় অস্থির ফলের বাজার। নাগালের বাইরে আপেল, কমলা, আঙ্গুর কেজিতে দাম বেড়েছে 90 টাকা পর্যন্ত। রমজানে আরও চড়া হওয়ার শঙ্কা ক্রেতা বিক্রেতার। এই ছিল ভোরের সময়। সঙ্গেই থাকুন সময়।